আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর সবার বলো। দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে জয়েন করে ফেলেছে সামিরা এবং তুষ্মি। তোমরা কেমন আছো জানাও একটু। দেখতে নাকি তুষ্মি অলরেডি কমেন্টস করে ফেলেছে, দেখি তুষ্মি কি বলছে। ওকে তুষ্মি, নমস্কার। আচ্ছা, তুমি ভালো নেই, কেন ভালো নেই তুষ্মি? আমিও আছি, ভালো খারাপ নিয়ে আছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কিন্তু তুমি কেন ভালো নেই আমাকে জানাও তো, কি হয়েছে তোমার? সামিরা কি বলছে দেখে নেই। আচ্ছা, সামিরা ভালো আছে, ওকে গুড। আমিও ভালো আছি, সামিরা শুনে ভালো লাগলো। কিন্তু তুষ্মির কি হয়েছে? আচ্ছা, তুষ্মির শরীরটা খারাপ, প্রেশার লো। আচ্ছা, তোমার প্রেশার লো, তুমি এক কাজ করতে পারো, ডিম খাও। তুমি একটু ডিম খাও বা একটু মিট জাতীয় মানে হাই রিচ ফুড খাবার খাও, দেখো তোমার প্রেশার উঠে যাবে। সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে তুমি ডিম খাও। ডিম সিদ্ধ করে এখনই তো ডিম খেয়ে ফেলো, খেয়ে আমাকে জানাও ডিমটা তুমি খেয়েছো কিনা। হুম তোমরা আসলে এই যে সমস্যা, হ্যাঁ, তোমরা আসলে ঠিক মতো খাবার খাও না, ঠিক মতো খাবার মেনটেন করো না, যার কারণে আমাদের প্রেশার লো হয়ে যায়। প্রথমত যেটা আমি সবসময় বলি, খাবার খাও ওষুধের মতো। এই যে আমরা ওষুধ বেশি করে দেবো, খাবারটা আমরা নিয়ম মতো খাই না, প্রতিনিয়ত খাই, তাই না? ডোজ মেপে মেপে খাই, সকালে খাওয়ার পর খাই, দুপুরে খাওয়ার পর খাই, রাতে বা খাওয়ার আগে বা খাওয়ার পরে খাই। ওষুধ কিন্তু আমরা ফাঁকিবাজি করি না, নিয়ম মাফিক খাই। ঠিক তুমি তোমার খাবারটা ওষুধের মতো খাও, লাইক সকালে খাবারটা সকালেই খাবা, 8টা-9টার মধ্যে খাইতে হবে, হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণে খাইতে হবে। দুপুরের খাবার তুমি 2টার মধ্যে খেয়ে ফেলো, 1-2টার মধ্যে খেয়ে ফেলো, এবং ভালো প্রোটিন জাতীয় খাবার খাও, দেখবা তাহলে তোমার ওষুধ কম খেতে হবে। কারণ এই যে আমাদের শরীরটা তো একটা শরীর, তাই না? একটা গাড়ির যেমন যত্নের প্রয়োজন, এসির যেমন যত্নের প্রয়োজন, হ্যাঁ, কম্পিউটার ফোনের যেমন যত্নের প্রয়োজন, শরীরের তো যত্নের প্রয়োজন। তোমরা নিজের যত্ন নাও, কারণ সামনে পরীক্ষা, এখন অসুস্থ তো সর্বনাশ, হ্যাঁ, একদম মহা সর্বনাশ। আমরা 2 মিনিট ওয়েট করবো, হ্যাঁ, দেখি বাকিরা জয়েন করুক। এই বলতে না বলতে রফিকুল চলে এসেছে, দেখি আমরা আর 2 মিনিট ওয়েট করবো, দেখি বাকিরা চলে আসুক, তারপর আমরা ক্লাসে শুরু করে দেব। রফিকুল, কি অবস্থা তোমার, বলো তো কেমন আছো তুমি? কে, চলো আমরা শুরু করে দিই, কেমন? আমরা কি শুরু করবো? চলো আমরা শুরু করে দেই। রফিকুল, আমি ভালো আছি। দেখো, আমি ইতিমধ্যেই তোমাদের ব্যবসা উদ্যোগ বলো, হিসাব বিজ্ঞান বলো, ব্যবস্থা বলো, বেশ কিছু সমস্যার সমাধান ক্লাস নিয়ে এসেছি। তোমার যেহেতু সামনেই পরীক্ষা, হাতে বেশি সময় নেই, ঠিক তাই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে ফিনান্স ও ব্যাংকের উপর কি করেছি আরেকটি সমস্যা সমাধান ক্লাস নিয়ে এসেছি। আমরা 4-5টি সৃজনশীল ম্যাথ প্রশ্ন সমাধান করব, এবং তোমার জন্য আসে 40টি এমসিকিউ, শুধু একটি অধ্যায় না, ডিফারেন্ট ডিফারেন্ট অধ্যায়, প্রতিটা থেকে 10টা, 5টা, 3টা, 2টো করে মিলিয়ে আমরা 40টা এমসিকিউ রেখেছি, কেমন? চলো আমরা আগে যেটা করব, আমরা সৃজনশীল প্রশ্নটা সমাধান করে ফেলবো। আমরা শুরু করি। দেখো প্রশ্নটা পড়তে পারছো কিনা, যারা দেখতে পাচ্ছ ঠিক মতো, বা মনে হচ্ছে লেখাটা ছোট, লেখাটা যথেষ্ট বড়, তোমরা একটু নেটে যদি ঠিকভাবে কানেকশন রাখো, দেখবা বেশ সুন্দর করে দেখতে পাচ্ছ। এছাড়াও যদি দেখতে তাও ছোট মনে হয়, তোমরা যেটা করবা, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তারপর তোমার যে ফোনের যে ক্যামেরা সেটা জুম করো, স্ক্রিনটা জুম করে ডিসপ্লে দেখতে পাবা, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। রফিকুল বলছো একটু অসুস্থ, জ্বর। আচ্ছা, জ্বর, হঠাৎ কেন জ্বর? দেখিও, এখন কিন্তু ডেঙ্গু ভাবনা, হ্যাঁ, শীতকালে কিন্তু মশা বাড়ে, ডেঙ্গুর কিন্তু বেশ ভালো উপদ্রব। মশা যেন না কামড়ায়, নিজেকে সতর্ক থাকতে হবে, পরিবার সচেতন নিতে হবে। চলো, আমি তোমাদের সবসময় যেটা বলি, প্রশ্ন পড়ার আগে তোমাদের বুঝতে হবে যেটা কোন অধ্যায়ের প্রশ্ন। যদি তুমি এটাই ধরতে না পারো যেটা কোন অধ্যায়ের প্রশ্ন, ওই প্রশ্ন তুমি জীবনেও সমাধান করতে পারবে না, কেমন? তার মানে প্রশ্ন পড়ার সাথে সাথে তোমার বুঝে ফেলতে হবে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। চলো আমাকে প্রশ্ন পড়ি, দেখি তোমরা ধরতে পারো কিনা এটা কোন অধ্যায়ের প্রশ্ন। 1 নম্বর বলেছে, সুবর্ণের বাবা, মানে কে বাবা? সুবর্ণ, হ্যাঁ, ছেলের নাম, চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। তিনি ইকো ব্যাংক, নামগুলো টাইট করবে, হ্যাঁ, ইকো ব্যাংক হতে 1 বছর পর 10 লক্ষ টাকা, কত টাকা? 10 লক্ষ টাকা পেতে চান। ব্যাংকের বার্ষিক সুদের হার 12%। সুবর্ণ 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। অপরদিকে সাম্য ব্যাংক, কোন ব্যাংক? সাম্য ব্যাংক বার্ষিক 15% হারে টাকা অ্যামাউন্টটা খেয়াল করবা, 40,35,000 টাকা, হ্যাঁ, অনেক টাকা, 40,35,000 টাকা দিবে। অপরদিকে আবার আরো একটা ব্যাংক আছে, কি ব্যাংক? শান্ত ব্যাংক,
14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, এই শব্দটা খেয়াল করবা, অর্ধবার্ষিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। এইবার গ নাম্বার বলেছে কি, সুবর্ণের বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে সেটা নির্ণয় করো। অপরদিকে 4 নম্বর প্রশ্নে বলেছে কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা সুবর্ণের জন্য লাভজনক হবে। খবর খেয়াল করবে, তা গাণিতিক ভাবে, কিভাবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। রাইট, এইবার তোমরা বলে প্রশ্ন দেখে, যেহেতু এখন এটা সমস্যা সমাধান ক্লাস, তোমাদের বলতে হবে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। আমি কমেন্টস অপেক্ষা আছি, দেখি কে বলতে পারে। তুষ্মি, সামিরা না রফিকুল, বলো এটা কোন অধ্যায়ের প্রশ্ন। বাচ্চা দ্রুত কমেন্টস করতে হবে তো, না? হ্যাঁ, তুষ্মি অলরেডি কমেন্টস করে ফেলেছি, দেখি তুষ্মির কমেন্টস আমি যদি পড়ি। তুষ্মি কি বলছে? তুষ্মি বলছে অর্থের সময় মূল্য, দ্যাটস গুড তুষ্মি, বাট হোয়াট অ্যাবাউট সামিরা এন্ড রফিকুল ইসলাম? তোমাদের রেসপন্স করলেন, আমি কষ্ট পেলাম। তার মানে এটা কোন অধ্যায়ের প্রশ্ন? এটা হচ্ছে স্যার অর্থের সময় মূল্য। কেমন? অর্থের সময় মূল্য। আমি তোমাদের সবসময় বলি, সমস্যা সমাধান ক্লাস হোক বা যে কোনো ক্লাস হোক, শুধু শিক্ষক ক্লাসে পড়াবে তোমরা শুনবে, বিষয়টা এমন না। আমি যখন করবো সাথে সাথে তোমরা কি স্কেল, কলম, পেন্সিল, খাতা, বই যা সব নিয়ে বসবা। আমিও করব, তোমরাও করবা। পারলে আমার আয় করে ফেলার চেষ্টা করবে। এতে কি হবে জানো, তুমি নিজের মতো যে করতে পারো, তারপর যখন দেখবা স্যার যে কই দিল অ্যান্সারটা মিললো কিনা, যদি মিলে তাহলে তোমার এটি পরিপূর্ণভাবে শেখা হয়েছে। আর যদি না মিলে তাহলে এবার স্যারকে প্রশ্ন করতে হবে, কেন মিলো না খুঁজতে হবে, স্যার কিভাবে করলো আর তুমি কিভাবে করলা, তাহলে আমরা নতুন ভাবে শিখতে পারবো। কেমন? চলো তাহলে আমরা প্রথমে করবো কি, গ নাম্বার, সুবর্ণর বাবাকে ইকো ব্যাংক কত টাকা জমা রাখতে হবে। রাইট, ইকো ব্যাংকের কথা বলছে। দেখি সুবর্ণ বাবার পরিকল্পনা কি ছিল। সুবর্ণর বাবা চাকরিরত অবসর গ্রহণ করেছেন, তাই না? তিনি ইকো ব্যাংক হতে 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান, বার্ষিক সুদের হার 12%। তার মানে এই সুবর্ণ বাবা কি চাচ্ছে, সে আসলে 1 বছর পরে 10 লাখ টাকা পাইতে চায়, যেখানে বার্ষিক সুদের হার কত, 12%। সেই টাকাটা কি সে কবে পাবে? ভবিষ্যতে, না? প্রশ্ন বলছে কত টাকা জমা রাখতে হবে। যদি জমা রাখার কথা বলছে তাহলে এটা কি বর্তমান মূল্য বের করতে হবে? মানে বর্তমান মূল্য কথা বলছে না ভবিষ্যৎ মূল্য কথা বলছে, খেয়াল কইরো। সে 1 বছর পরে কত টাকা পাবে? পাবে 10 লক্ষ টাকা। তাহলে বর্তমানে যে সুদের হার 12% হয়, তাহলে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তাই তো? চলো আমরা শুরু করে দিই। খেয়াল করো, সুবর্ণের বাবা, তাই তো? চলো দেখে ফেলি আমরা কি কি দেওয়া আছে প্রশ্নের মাঝে। প্রথমে আয় মানে কি, আয় মানে বলে দেই সুদের হার, সেটা কত পার্সেন্ট? সেটা ছিল স্যার 12%। এটাকে আমরা ফ্র্যাকশন করে বলি 0.12। এর মান কত বছর পর? 1 বছর পর। ক টাকা পাবে? এই ফিউচার ভ্যালু সমান সমান 10 লক্ষ টাকা, ঠিক আছে? এখন বলছে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। যেহেতু বর্তমানে কথা বলেছে, তাহলে আমার কোন সূত্র বসবে? প্রেজেন্ট ভ্যালু সূত্রটা বসবে, তাই না? চলো দেখে নেই। এই হচ্ছে সূত্র। এবার মান বসে, এবির মান কত আছে? এবির মান বসে দেওয়া ছিল 10 লক্ষ টাকা। রাইট, একের জায়গায় 1 বসাও। আয় মানে সুদের হার, ইংলিশে বই রেট অফ ইন্টারেস্ট 0.1। এর মান হচ্ছে কত বছর? 1 বছর। 10 লাখের জায়গায় 10 লাখই থাকবে। রাইট, আর এগুলো যোগ করে আসবে 1.12 উপরে পাওয়ার 1, যেটা 1 বছর কথা বলেছে। চলো আমরা যদি এবার ক্যালকুলেটর হিসাবটা করে ফেলি, তাহলে তাকে যেটা রাখতে হবে 8,92,857.14 টাকা। খেয়াল করো, দেখো ধরতে পেরেছো কিনা। তুষ্মি অলরেডি দিয়েছে কি 8,92,000। হ্যাঁ, গুড তুষ্মি, এক্সেলেন্ট। আমারও দেখছো কত বের হয়েছে, 8 লক্ষ। লাল কালি দেখাই দিই, দেখো এই যে 8
92,857.14 টাকা। দেখি তুষ্মি কি এসেছে, তুষ্মি 92,857.5। হ্যাঁ ঠিক আছে, ওই দশমিকের পর একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই, হয়েছে তুষ্মি, দ্যাটস গুড। দেখো তার আমাদের প্রশ্ন ছিল সুবর্ণের বাবা কি ব্যাংকে কত টাকা এখন আমরা জমা রাখতে হবে নির্ণয় করো। তাহলে আমরা কি বের করেছি, সুবর্ণের বাবা যদি 1 বছর পরে 10 লক্ষ টাকা পেতে চায় এবং ইকো ব্যাংক যদি 12% হারে সুদ দেয়, তাহলে কি হবে, তাহলে বর্তমানে সুবর্ণের বাবাকে 8,92,857.14 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। ক্লিয়ার? দেখো পরে কিন্তু এটা ম্যাথ আসলে অনেক অনেক বেশি। তারপর আমার কিন্তু গ নাম্বার শেষ, তাই তো? চলো এইবার দেখি আমার তারও আছে। এই 4 নাম্বার প্রশ্নটা সমাধান করতে, সেটা কি বলেছিল কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা সুবর্ণের জন্য লাভজনক হবে তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। যেহেতু গাণিতিক কথা বলে দিয়েছে, আমরা কিন্তু এখানে আর ওই গল্প করলে হবে না। হ্যাঁ, আমাকে আর এখানে থিওরি লিখলে হবে না, বানিয়ে লিখলে হবে না, আমার কি করতে হবে, গণিতটা করে ফেলতে হবে, সমস্যাটা সমাধান করতে হবে। চলো আমরা দেখি কোন ব্যাংকের প্রস্তাব। আমরা যে প্রশ্নে দেখি, প্রশ্নে 2টা ব্যাংকের কথা বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা ছিল কি, এটা ছিল সাম্য ব্যাংক। দেখো সবুজ করে দেখায় সাম্য ব্যাংক, রাইট। একটা কি ব্যাংক ছিল, একটা ছিল এই শান্ত ব্যাংক। দেখো দাগিয়ে দিয়েছে, একটা কি সাম্য, আর একটা হচ্ছে কি স্যার, শান্ত। চলো আমরা এখান থেকে পড়ি। বলছে সুবর্ণ 10 বছরের জন্য 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। সাম্য ব্যাংক বার্ষিক 15% হারে 40,45,000 টাকা দিবে। ওকে। অপরদিকে শান্ত ব্যাংক 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। খেয়াল করো, আমরা সুবর্ণ 10 বছরের জন্য 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। কি বলছে, এই সুবর্ণ 10 বছরের জন্য, মানে এখন 10 টাকা রাখবে, রাইট। সুবর্ণ কি করবে, এখন 10 টাকা জমা রাখবে। জমা রাখে, তাহলে এই সাম্য ব্যাংকটা কি করবে, 15% সুদে 40,50,000 টাকা কত বছর পর দেবে, সে দেবে 10 বছর পর। তাই এটা বের করাই আছে, এটা বের করতে হবে না। কিন্তু শান্ত ব্যাংক বলছে এই 10 টাকা যদি তুমি আমার কাছে রাখো, 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তাহলে এখন যেটা করতে হবে, আমার সাম্য ব্যাংকেরটা বের করতে হবে না, কিন্তু শান্ত ব্যাংকে 14% অর্ধবার্ষিক সুদে রাখি, তাহলে সেটা বর্তমান মূল্যটা ভবিষ্যৎ মূল্যটা বের করে ফেলতে হবে। চলো তাহলে আমরা যেটা করবো এখন, আমরা এখানে যাই, এটাকে যদি একটু ছোট করে উপরে তুলে দেই। ওকে, তুলে দিয়েছি। কেমন, কালারটা চেঞ্জ করে। আমরা যেটা করতে হবে এখন, এই শান্ত ব্যাংকেরটা বের করতে হবে, তাই তো? শান্ত ব্যাংক, চলো আমরা এখানে প্রস্তাবগুলো দেখে নিই, কি কি প্রস্তাব সে দিয়েছিল। শান্ত ব্যাংক বলছে 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, তাই না? 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। তার মানে আয়ের মান আসবে কত স্যার, 14%। এটাকে আমরা লিখব 0.14। এর মান কত হবে বলতো, এর মান হবে স্যার 10 বছর। কত হবে, এর মান হবে স্যার 10 বছর। আর এম যেহেতু অর্ধবার্ষিকী বলছে, তার মানে এম এর মান হবে কি 2 বার। আর বর্তমান মূল্য দেওয়া আছে না, সেটা কত স্যার, সেটা ছিল 10 লক্ষ টাকা। এখন আমাকে যেটা করতে, আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তখন সূত্র বসবে এফবি এর মান, তাই না? এফবি ইকুয়ালস টু পিবি 1 প্লাস আই, উপরে পাওয়ার যাবে এন, পড়ে যাবে কি পাওয়ার এন। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমার অর্ধবার্ষিক বলছে, হ্যাঁ চক্রবৃদ্ধি বলা আছে, মানে বছরে 2 বার, এই জন্য এম এর মান আসবে কত 2। যেহেতু এম আছে, আই নিচে বসে যাবে এম, আর এন এর সাথে গুণ হয়ে যাবে কি স্যার, এম। এইবার চলো যে মানগুলো বসাই, পিবির মান হচ্ছে কত 10 লক্ষ টাকা। 1 বসবে, আই এর মান হচ্ছে 0.14, এম এর মান হচ্ছে 2, উপর এন এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে স্যার 2। চলো আমরা যদি ক্যালকুলেশন করি, 10 লাখের জায়গায় 10 লাখই থাকবে। চলো আমরা ক্যালকুলেটর বের করে নেই। 0.14 ভাগ 2,
আসছে হচ্ছে, এসে যদি আমরা 1 যোগ করে ফেলি আসবে 1.07, আর 10 দুগুণে কত, 10 আসবে 20। এখন এটাকে যদি আমরা পাওয়ার 20 করে দিই, কত আসবে দেখো তো। চলো আমরা এখানে লিখবো 10 লাখ গুণ 3.8696484462 5। আমরা পটে নিলাম যাতে আমার অ্যান্সারটা একদম অ্যাকুরেট আসে। কেমন? হিসেবে যদি গুণ করো তোমরা 10 লাখ, আসবে কত, অ্যান্সার তোমার আসতেছে 38,69,462.5 টাকা। দেখো তুমি বের করতে পেরেছো কিনা? সামিরা, সামিরা কোথায়? রফিকুল, তুমি বলছো 25,000, 25 লাখ নাকি 2,84,419? না তুমি, এটা তো হওয়ার সুযোগ নেই। তুমি কি 10,000 টাকা রাখলে তুমি কি 10 বছর পরে মাত্র আরো কম পাবা নাকি আর বেশি পাবা তুমি, তাই না? তুমি তো আরো 10,000 বেশি পাবা অ্যাটলিস্ট। তার মানে উত্তরটা হবে কি? উত্তর হবে স্যার এই যে এটা, উত্তর হবে সেই যে 38,59,684 টাকা। তার মানে সে যদি 10 লাখ টাকা, এই যে লোকটার নাম ছিল কি দেখো, নাম ছিল দেখো সুবর্ণ, তাই না? সুবর্ণ যদি শ্যাম ব্যাংকে যদি টাকাটা সে জমা রাখে, শ্যাম ব্যাংক বার্ষিক 15% সুদে 10 বছর কত টাকা ফেরত দিবে? 40,35,000 টাকা ফেরত দিবে। কিন্তু সে একই পরিমাণ টাকা যদি সে শান্ত ব্যাংকে রাখে, তাহলে 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিলে পাবে কত? পাবে হচ্ছে 38,59,684 টাকা কিছু পয়সা। আচ্ছা, তুষ্মি বলছে আর একটু মিলছে। ওকে, দ্যাটস ফাইন। এই জন্যই তো আমরা আজকে সমস্যা সমাধান ক্লাসে আসছি, তাই না? আমি তোমাদের সব সময় বলি তোমরা যেটা করবা আমার সাথে সাথে করবা, করার মাধ্যমেই তোমরা শিখবা। এই তুষ্মি যে বলছ আবার কথা, আমি রাগ করেছি? আমি তো রাগ করিনি। ওকে, চলো আমরা বিষয়টা আবার দেখিয়ে দিই একটু। তুষ্মি, তোমার হয়তো সবই ঠিক আছে, তুমি হয়তো যোগ বিয়োগ করতে ভুল করে ফেলেছো। আমি একটা আবার দেখিয়ে দিচ্ছি, কেমন? খেয়াল করো। এই শান্ত ব্যাংক, তাই না? কারণ সময় ব্যাংকের টাকা তোমার বের করে আসো, ওটা তোমার বের করার প্রয়োজন নেই। সময় ব্যাংকের কথা দেখো, প্রশ্নের মধ্যে ফিরে যায়। প্রশ্নে সময় ব্যাংক বলেই দিয়েছে যে বার্ষিক 15% হারে, দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা আছে, এই যে এখানে দেখো 40,85,000 টাকা সে দেবে। তা আমরা জানি এই যে সুবর্ণ যদি এই সময় ব্যাংকের টাকা জমা রাখে 10 বছর পর কত টাকা পাবে? 10 বছর পরে 40,85,000 টাকা পাবে। কিন্তু শান্ত ব্যাংকের ক্ষেত্রে কত টাকা বেশি এমন কোনো কথা আমার প্রশ্নে বলা নেই। শুধু বলা আছে কি যে শান্ত ব্যাংকে 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তার মানে সুবর্ণ যদি 10 লাখ টাকা এই শান্ত ব্যাংকে রাখে, তার 14% সুদ দেবে। কত টাকা দেবে সেটা বলে নাই, সেটা আমাদের বের করতে হবে, তাই না? চলো এবার আমরা দেখতে পাচ্ছি আমার বলছে সুদের কত? 14%। এই জন্য আয়ের মান বসে দেখতে পাচ্ছি এই যে 14%। দেখতে পাচ্ছ আয়ের মান কত? 14%। 14কে আমরা কি করছি? ভগ্নাংশে প্রকাশ করেছি 0.14। এর মান কত বছর? 10 বছর। এম এর মান কত হবে? 2 বার। কেন 2 বার হবে? ওই যে বলছো অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে কত? বছরে 2 বার। অর্ধেক অর্ধেক, 6 মাস পর একবার, 6 মাস পর আরো একবার, মানে 2 বার। এই যে এম এর মান হবে 2। আর বর্তমান কত টাকা আছে সুবর্ণর কাছে? 10 লাখ টাকা। এইবার চলো আমরা প্রশ্ন বসাইছি, পিবি 1 প্লাস আই ভাগ এম, উপরে এন গুণ এম। এমটা কেন দেবো? ওই যে অর্ধবার্ষিক বলছে না, চক্রবৃদ্ধি বলছে, দেখে এর জন্য আমরা এমটা বসিয়ে দিয়েছি। দেখো পিবি মান 10 লাখ, এই যে বসাইছি, 1 বসাইছি। আই এর মান কত? 0.14 বসাইছি। এম এর মান কত? অর্ধবার্ষিক মানে 2 বার। এন এর মান 10 বসাইছি, এম এর মান 2 বসাইছি। এবার দেখো 0.1 থেকে যদি 2 ভাগ কত আসবে? 0.07। এসে যদি 1 যোগ করো আসবে হচ্ছে 1.07। আর 10 এর দ্বিগুণ করলে আসে কত? 20। এর মান হয়ে গেছে 20। এবার এই 1.07 কে যদি পাওয়ার 20 করো, ক্যালকুলেট আছে না, কত আসবে? আসবে 3.869,684,425। ক্লিয়ার? এর সাথে তুমি 10 যদি গুণ আসবে 38,69,684 টাকা।
ওকে, তুমি বলছো স্যার বুঝেছি, মিলে গেছে, গুড। আমরা তো চাই মিলে যাক, রাইট? আমরা তো মিলে দিতে চাই। দেখি আমাদের রফিকুল কি বলছে। আচ্ছা রাফিম, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি রাফিম, তুমি কেমন আছো? কেন দেরি হলো? তোমার শরীরটা ভালো কিনা, পড়াশোনা কেমন চলছে আমাকে জানিও, কেমন? আমরা কিন্তু আজকে ফাইন্যান্স ও ব্যাংকিং এর সমস্যা সমাধান ক্লাস করছি, এরাও কিন্তু আমরা সমস্যা সমাধান ক্লাস করেছি ইতিমধ্যে। কি আমাদের কিন্তু একটা ম্যাথ করা শেষ। এখন তুষ্মি সহ বাকি যারা আছো, যারা শুরু থেকে ছিলা, তোমরা আমাকে বলবা এই সুবর্ণর জন্য কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা লাভজনক হবে। সে কি এই সাম্য ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবে কিনা? সাম্য নাকি শান্ত? বলো, তার জন্য কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা বেশি লাভজনক হবে? দেখি কে সঠিক দিতে পারে। কমার্স করে ফেলো, কমার্স করে ফেলো, তোমাদের কমার্সের জন্য বসে আছি। একই প্রশ্ন আমি আবার বলে দেবো, বলো। আচ্ছা, তুমি বলছো সাম্য ব্যাংক। সামিরা, তোমার কি মনে হচ্ছে? রফিকুল, রাফিম, রাফিম হয়তো একটু পরে এসেছো, হয়তো ধরতে পারবে, একটু সময় লাগবে। তুমি পরে শুনে সে প্রশ্ন থেকে আমাদের সাথে কানেক্ট হতে হবে, কেমন? হ্যাঁ, রফিকুল বলছে সাম্য। কেন সাম্য হবে? কারণ দুইটা ব্যাংকই তো তুমি 10 লাখ টাকা জমা রাখবা। যে সাম্য ব্যাংকে এখন জমা রাখো, 10 বছর পর কত পাবো? 40,35,000 টাকা। কিন্তু একই পরিমাণ অর্থ যদি আমি শান্ত ব্যাংকে রাখি, পাবো কত? পাবো হচ্ছে স্যার এই যে 38,69,684 টাকা। তার মানে বেশি পাচ্ছে কোথায়? বেশি পাচ্ছে আমি সাম্য ব্যাংকে। তার মানে অবশ্যই সুবর্ণ এই সাম্য ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করা উচিত, কারণ এটি কি অধিক লাভজনক, তাই না? ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আমরা কিন্তু অর্থ সামনে থেকে একটি প্রশ্ন সুন্দর মতো সমাধান করে দিয়েছি। তাফিম কি বলছে দেখি। ওকে, ঠিক আছে রাফিম, সমস্যা নাই, বুঝতে পেরেছি। রফিকুল বলছো ওকে। ওকে মানে আমি ওকে, ঠিক আছে। চলো, আমাদের একটা প্রশ্ন সমাধান করা শেষ। আমরা যদি দেখি 2 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, আমি কিন্তু সবসময় বলি প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে এটা প্রশ্ন পড়ে, এটা কোন ধরনের প্রশ্ন, দেখি কে বলতে পারে সঠিক উত্তর। আগে আমরা প্রশ্নটা পড়বো। এটা কয় নাম্বার প্রশ্ন? এটা 2 নাম্বার সিকিউ সৃজনশীল প্রশ্ন। দেখি কি বলেছে এটাতে। বলেছে তিলোত্তমা, কি তোমা? তিলোত্তমা একজন মানে মেয়ে না, হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ করেছে। কি করছে? বিনিয়োগ করেছে। তিনি নিচের দুটি প্রকল্পের কোনটিতে বিনিয়োগ করবেন তা নিয়ে ভাবছেন। প্রকল্প দুটির আয়ের হার ছিল নিম্নরূপ। দেখো কত বছর, 4 বছর আছে, 19, 20, 21, 22। প্রকল্প 1 এগুলো কি আয়ের হার 20, -4, 17, 15। প্রকল্প 2 কি আছে? 19, 12, 13, -4। মাইনাস বলতে কেন? মাইনাস মানে লস। -4 মানে কি? ওই বছর ক্ষতি হয়েছে, হয় না? ব্যবসাতে লাভ হয়, ক্ষতিও হয়। সবসময় ব্যবসাতে লাভ হবে? নিশ্চয় না, ক্ষতিও তো হতে পারে। গণনা বলছে আদর্শ বিচ্যুতি ব্যবহার করে প্রকল্প 1 এর ঝুঁকি পরিমাপ করো। কি পরিমাপ করতে বলছে? ঝুঁকি। আর কিভাবে ঝুঁকিটা বের করবো? বলছে আদর্শ বিচ্যুতি ব্যবহার করে। আদর্শ বিচ্যুতি মাথায় রাখিও। আর তো তোমাকে কি বলছে? কোন প্রকল্পটিতে বিনিয়োগ করলে মুনাফা বেশি করতে পারবেন, আদর্শ বিচ্যুতির মাধ্যমে সিদ্ধান্ত নাও। এখানে একটা প্যাচ আছে। কি আছে? প্যাচ আছে। এটা আমি সমাধান করার সময় বলে দিব, রাইট? শুধু প্রশ্ন মনে রাখবা, কোন প্রকল্পতে বিনিয়োগ করলে মুনাফা বেশি করতে পারবেন, আদর্শ বিচ্যুতির মাধ্যমে সিদ্ধান্ত নাও। এখন তোমরা আগে বলো এটা কোন অধ্যায়ের প্রশ্ন, দেখি কে বলতে পারে। তুষ্মিত অনেকক্ষণ আগে কমেন্টস করেছে। চলো তুষ্মির কমেন্টস আমি পড়ে নেই। স্ক্রিনটা একটু বড় করে দিতে, যাতে একটা স্ক্রিনশট নিতে পারে, তাই না? চলো আমি স্ক্রিনটা বড় করে দিয়ে যাচ্ছি। আমিও সরে দাঁড়ালাম, মুছেও দিলাম। দেখো তো এবার কিছু বড় মনে হচ্ছে না? একটা স্ক্রিনশট তুলে নাও, কেমন? তুই মেসেজ নিয়েছ দেখি। সামিরা, রফিকুল, রাফিম, স্ক্রিনশট নিয়েছো কিনা? ওকে, সবাই বলছে নেওয়া শেষ। তাহলে এবার আমরা যাবো কি, ম্যাথে যাবো। তুষ্মি কিন্তু সঠিক দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ঝুঁকি ও অনুচ্ছেদের চাপটা, সেই চাপটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা এটা করে সবগুলো চাপটা কি করবে, অত্যন্ত একটা করে সৃজনশীল প্রশ্ন সমাধানের চেষ্টা করব। তোমরাও আমার সাথে সাথে ম্যাথটা করবা। যেমন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু তুষ্মি আমার সাথে ম্যাথ করেছিল, তারপরে সামিরা, রফিকুল সবাই সব কম বেশি উত্তর দিয়েছে। এতে কিন্তু তোমাদেরই বেটার, তোমাদের জন্যই ভালো। তোমার সাথে সাথে রেসপন্স করবা। চলো
শেষ। এইবার আমরা যেটা করব, আমরা প্রশ্নটা বলছে আদর্শ বিচ্যুতি ব্যবহার, কি ব্যবহার, আদর্শ বিচ্যুতি ব্যবহার করে প্রকল্প 1 এর ঝুঁকি পরিমাপ করতে বলছে, তাই না? এইবার চলো আমরা আদর্শ বিচ্যুতি যদি বের করি। চলো আমরা কি করবো, আমরা হচ্ছে গ নাম্বার করব, তাই না? কতর গ? 2 এর গ। এখন আমরা আদর্শ বিচ্যুতি বের করা কি করতে হবে বলতো, এখানে একটু গুনতে হবে। এখানে পেজ কয়টা বক্স করব? 1 2 3 4টা, তাই না? তো আমরা কি করবো, আমরা 5টা কি করবো, রো করে ফেলবো। তার আগে সবাই একটা স্কেল নাও। নিলাম স্কেল, রাইট? স্কেল নিয়ে তুমি এখান থেকে টেনে নিবা। তোমরা কি এরকম নিয়ে নিবা, তাই তো? আচ্ছা, এখান থেকে নেই। প্রথম গড়টা হবে বছরের, রাইট? পরে কি হবে, এখানে যাবে গড় আয়, এখানে যাবে ব্যবধানের পার্থক্য, এখানে যাবে ব্যবধানের গড়। চলো আমরা নিয়ে ফেলেছি। এইবার আমরা এখানে একটা করে লিখে ফেলি। প্রথমে লিখবো কি, বছর। এখানে কি, আয়ের হার। এইটা তো প্রশ্নে দেওয়াই আছে, দেওয়া আছে কিনা বলো। চলো আমরা যেটা করবো, এখানে কপি আর পেস্ট, শুধু কপি করব। 4 বছর 19 20 21 22। চলো লিখে ফেলি। 2019 2020 2021 2022। এটা কার করছে, এটা কিন্তু করছে আমরা প্রকল্প 1, তাই না? এই হলো প্রকল্প 1। চলো এখানে উপরে লিখে দিই প্রকল্প 1, তাহলে পরে মনে একটা সুবিধা হবে। কেমন? আর হ্যাঁ কি ছিল 20% -4 17 15 20 তারপর ছিল কি -4 17 15 -4 17 আর 15, তাই তো? আমরা যে বের করে ফেলেছি। এখন যেটা করব, আমি ক্যালকুলেটর বের করব, আমরা যোগ বিয়োগ করব। কেমন? রাফিম অলরেডি কমেন্টস করে, দেখি রাফিম কি কমেন্টস করেছে। আচ্ছা, তোমার আনমিউট করা আছে, সমস্যা নেই, আমি তোমার আনমিউট করে দিলাম। তোমরা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করো, কেমন? সমস্যা নেই। এখন তোমরা চাইলেই কথা বলে নিতে পারবা, কেমন? হ্যাঁ রফিকুল বা বাকি যারা আছে, রাফিম সামিয়া তুষ্মি, আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিয়েছি। যখন তোমার কথা বলার দরকার আমাকে বলবা, বা তোমাদের কইছি তোমরা কথা বলতে পারবা। তবে উল্টাপাল্টা কথাবার্তা বলবো না, বাকিদের ডিস্টার্ব করা যাবে না, কেমন? আমরা ম্যাথ শেখার প্রয়োজনে যেটুকু করা দরকার সেটা আমরা কথা বলতে পারবো। রফিকুল, সামিরা, রাফিম, তুষ্মি, তোমরা সবাই এখন কি করতে পারবা, ভয়েস দিতে পারবা, সমস্যা নেই। চলো আমরা এবার কি করবো, এগুলো যোগ করবো, তাই না? কিভাবে করবো দেখো, ক্যালকুলেটর হাতে নাও, নিলাম, যোগ কর 20, হ্যাঁ তাই না? যোগ দিবা, কিন্তু মাঝখানে 4টা কি হবে, 4টা কিন্তু বিয়োগ হয়ে যাবে। মনে করো কি আছে, মাইনাস ক্ষতি, যোগ 17 যোগ 15। তাহলে আসতে কত স্যার এগুলো? তুমি যদি মোট করো, মোট করলে আসবে হচ্ছে তোমার 48, তাই না? আর যদি গড় আয়ের হার বের করতে চাও, গড় আয়ের হার, খেয়াল করো তো, মোট আয় আছে কত, 48, তাই না? এখান থেকে ভাগ দেবে কত, বছর, 1 2 3 4, 4 বছর। যদি 4 দিয়ে ভাগ দাও আসবে কত? হ্যাঁ 12। তার মানে আমার গড় আয় হার হচ্ছে স্যার 12%। ঠিক আছে, এখন আমরা যেটা করব, ব্যবধানের কি পার্থক্যটা আমরা বের করব। সেটা কিভাবে, এই যে গড় আয়, এই আয় থেকে গড় আয়টা বাদ দেব। দেখো এখানে আয় হার ছিল কত, 20, 20 থেকে বাদ দেব কত আমরা, 12, তাই না? এখানে আছে -4, -4 থেকে বাদ দেব কত, -12, আছে 17, এখান থেকে বাদ দিব কত, 12, আছে 15, এখানে বাদ দেব কত, 12। চলো 20 থেকে যদি 12 বাদ থাকে কত, 8%। আর এই -4 থেকে যদি তুমি -12কে বাদ দাও থাকবে কত, থাকবে হচ্ছে -16, তাই না? আর 17 থেকে যদি 12 বাদ কত থাকবে, 17 থেকে যদি দিলাম 12 বাদ থাকবে হচ্ছে 5%। আর 15 থেকে যদি 12 বাদ থাকবে হচ্ছে তোমার কত পার্সেন্ট, 3%। দেখো ধরতে পারছো কিনা, কথা তো বলতে হবে স্যার, নাকি? কথা না বলে কিভাবে বুঝবো তোমরা কতটুকু বুঝতে পেরেছো না বুঝতে পেরেছো?
ওকে, তুষ্মি বুঝতে পেরেছে। এখন যেটা আমরা করব, এখন কি করবো বলো তো? এখন আমরা যেটা করব, ব্যবধানে বর্গের ঘরটা করে ফেলবো, তাই না? তোমরা কি জানো ব্যবধানে বর্গের ঘরটা কিভাবে করে? কে বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু কথা বলতে সংকোচ বোধ করছো, আচ্ছা একদম বলছে ক্লিয়ার, দেখি তুষ্মি কি বলছে। তুষ্মি বলছে বুঝছি স্যার, ঠিক আছে, তারপর আমি কই দিচ্ছি সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কই দিচ্ছি, ডোন্ট ওয়ারি। চলো আমি ব্যবধান বর্গের ঘরটা যদি করেই দিই, এখানে লিখবো কি, ব্যবধানের কি বর্গ, তাই না? সেটা কত? 8 এর সাথে গুণ করবো কত? 8। কত আসে আমাকে জানাবা। এই 16 এর সাথে গুণ করবো কত? 16। ক্লিয়ার? 5 এর সাথে গুণ করবো কত? 5। আর এখানে আছে 3, 3 এর সাথে গুণ করবো কত? 3। ক্যালকুলেটর যদি হাতে নিই আমরা, চলো গুণ করি। আর এসে যে 8 গুণ করে আসবে কত? 64। যদি 16 এর সাথে আমরা 16 গুণ করে ফেলি, আসবে হচ্ছে 256। যদি 5 এর সাথে আমরা 5 গুণ করি, আসবে কত? 25। যদি 3 এর সাথে 3 গুণ করি, আসবে হচ্ছে স্যার 9। এইবার এই সবগুলো যদি আমরা যোগ করি, কি করব? যদি যোগ করি, লাইক যোগফল, চলো তাহলে যেটা আসবে, চলো 64 যোগ 256 যোগ 25 যোগ 9, আসছে হচ্ছে তোমার 354। এই তোমাদের 354 আসছে কিনা আমাকে জানিও, কেমন? অলরেডি দেখতে পাচ্ছি রাফিম নক করে দিয়েছে, দেখি রাফি কি কমেন্টস করছে। আচ্ছা মাশাআল্লাহ, ম্যাথে রাফিমের কোনো সমস্যা নেই, আমরা কিন্তু এমসিকিউ যাব, সমস্যা নেই। তারপর আমরা ব্যবধানের কি করছি, বর্গগুলো বের করছি, এবার কি করব, ব্যবধানের বর্গের ঘরগুলো করে ফেলবো। চলো আমরা করে ফেলি, নিচেই করি, ব্যবধানের বর্গের গড়, তাই না? এই গড়টা কিভাবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই 354 কে আমরা ভাগ দেবো, ক দিয়ে ভাগ দেবো বলতে পারবা কেউ? আমরা কি 4 দিয়ে ভাগ দিব না 3 দিয়ে ভাগ দেবো বলো তুষ্মি? এই ব্যবধানের বর্গের গড় আমরা 354, তাই না? গড় কত আমরা জানি ভাগ করতে হয়, ক দিয়ে আমরা ভাগ করবো। আমরা কি 4 বছর 19 20 21 বা 4 বছর 4 দিয়ে ভাগ দেবো, এই 3 দিয়ে ভাগ দেবো? এরকম তো প্রশ্ন আছে, দেখি কে সঠিক দিতে পারে। তুষ্মি বলো তো, ক দিয়ে ভাগ দেবো আমরা? কেন 4 দিয়ে কেন ভাগ দেবো আমরা? 4 দিয়ে তো ভাগ দেওয়া যাবে না, ভাগ দিতে ক দিয়ে? 3 দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে। দেখি তো রাহিম কি বলছে। হ্যাঁ রাহিম ঠিক বলছে, 3 দিয়ে। তুষ্মি এটা 4 দিয়ে ভাগ দেওয়া যাবে না, আমি শুধু বলে দিই, এখানে শুধু কিছু জানো, n মাইনাস 1, তাই না? n মানে কি? n মানে নাম্বার অফ ইয়ার, বছর বোঝায়। যেহেতু আমার এটা বছর কত, 4 বছরের অঙ্ক, n এর মান ছিল 4, 4 থেকে একবার থাকবে কত? থাকবে হচ্ছে 3। তার মানে আমি 3 দিয়ে ভাগ দেব। তাহলে চলো আমি এই 354 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, কত আসবে? আসবে হচ্ছে 118। তার মানে ব্যবধান ঘর কত? 118। আচ্ছা তুষ্মি বলছো বুঝো নাই, ওকে আমি আবার বলে দিচ্ছি। তুষ্মি সূত্র দেখো, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, যোগফলটা বের করতে তো আসলে তুমি বুঝতে পেরেছো। আমরা যোগফলটা করলাম, যোগফল কত আসলো? 64 যোগ 256 যোগ 25 যোগ 9, হ্যাঁ যোগ আসবে তোমার 354। এখন 354 যোগ করার পরে এটা কি ছিল? ব্যবধানের বর্গের যোগফল ছিল। এখন আমরা এই ব্যবধানের বর্গের যোগফলে যেটা করবো, গড় করবো। গড়, গড় কিভাবে? গড় মানে ভাগ করে দেয়। খেয়াল করো তো, এই যে আমরা আয়ের হারগুলো বের করছি না, 20 -4 17 15, এগুলো সব যোগ বিয়োগ করলে আসে কত? 48 48। যেহেতু এখানে গড় করতে গেলে কি হয়, ভাগ করে দিতে হয়। কত বছর আছে? এখানে ছিল 4 বছর, তথ্য 4 দিয়ে ভাগ করেছি। কিন্তু আমি যখন ব্যবধানে বর্গের যোগফলে গড় করবো, তখন আমি 4 দিয়ে ভাগ করবো না, শুধু ছিল কি? শুধু ছিল n মাইনাস 1, এর মানে বছর। যেহেতু এটা 4 বছর অঙ্ক, এখানে আমরা 1 বাদ দিয়ে 3 দিয়ে ভাগ দিব। যদি 5 বছর অঙ্ক থাকতো, তাহলে n মানে কি? 5 মাইনাস 1, মানে আমি 4 দিয়ে ভাগ দিতাম। যদি 10 বছর অঙ্ক থাকতো, তাহলে আমি 10 মাইনাস 1, 354 কে আমি 9 দিয়ে ভাগ দিতাম। মানে এই ব্যবধানের পরে গড় যখন তুমি করবে, এখানে যত যাই থাক, যদি 100 বছরও থাকে, তাহলে 100 থেকে আমি 1 বাদ দিয়ে 99 দিয়ে ভাগ দিতাম। আশা করি বুঝতে পেরেছো। দেখি তো রাফিম কি কমেন্টস করেছো। তুষ্মি না বুঝলে আমাকে আবার বলো, আমি আবার বলে দিচ্ছি, কেমন? রাফিম তো অলরেডি আদর্শ বিচিত করে ফেলছে, আমার এই করে ফেলছে, দ্যাটস গুড।
আমিও করব, সমস্যা নেই। তুমি কমেন্টস করো তো বুঝতে পেরেছো কিনা। আমি আবার বলছি, হ্যাঁ, তুমি ব্যবধান পরে ঘর বলতে কি বোঝায়, এখানে সস এন মানে বছর দিয়ে ভাগ দিবা না, কি দিবা, এখানে যে কটা বছর থাকবে সেখান থেকে এক বিয়োগ কইরা ওটাতে ভাগ দিবা, কেমন। চলো এটা আমি একটু যে উপরে তুলে দিই, নয়তো আবার জায়গা হবে না। দেখো আমরা কিন্তু অলরেডি ব্যবধান আমরা গড় করে ফেলেছি। এবার আমরা যেটা করব, আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি কিভাবে বের করে স্যার, এটা বের করে হচ্ছে এই যে ব্যবধান গড় 118, এটার উপর করবো কি আমরা স্কোয়ার রুট করে দেব। যে রুট কই দেখি তো কত আসে, রুট 118 আসবে হচ্ছে তোমার 10.86। তার মানে এই গড় প্রকল্প একে আদর্শ বিচ্যুতি কত, প্রকল্প একের আদর্শ বিচ্যুতি হয়েছে 10.86। একের আদর্শ বিচ্যুতি দেখো 10.86। বুঝতে পেরেছো কিনা। রাফিম কি বলছে দেখি তো, রাফিম, হ্যাঁ গুড, রাফিম মিলে গেছে আসলে। হ্যাঁ তুষ্মি কি মনটা খারাপ হয়ে গেল, তুষ্মি তো রেসপন্স করছে না। তুষ্মি তুমি চাইলে কথা বলতে পারি আমরা, সমস্যা নেই। ও এটা কিন্তু পার্সেন্টেজ দেখাতে হয়, কালকে আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকি, ঝুঁকি সবসময় পার্সেন্টেজে, উত্তর সবসময় পার্সেন্ট দেখা যাবে। যে এইগুলো কিন্তু দেখো 64, এই দুই সাবজেক্ট সব কিন্তু পার্সেন্টেজ, হ্যাঁ 8, 20 এগুলো সবই কিন্তু পার্সেন্টেজ আকারে আছে। তুষ্মি বলেছো বুঝেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু বুঝতে পারছো গুড। আমাদের সবাই 10.86 হয়েছে, মানে আমরা সবাই ঠিকভাবে করেছি। গ নাম্বার গুলো শেষ হবে না, দেখি পরটাকে বুঝতে করতে পারো, ক্লিয়ার। তার মানে প্রকল্প একের ঝুঁকি প্রমাণ করে ফেলছে আদর্শ বিধি দ্বারা, আমরা সবাই 3 পেয়েছি। দেখি এবার খেলা কিন্তু বড় খেলা, হ্যাঁ আমরা 4 মার্কের জন্য দৌড়াবো, দেখি 4 মার্কের জন্য কে এগিয়ে থাকে, কে 4-এ 4 পাবে। ক নাম্বার কি বলছিল, বলছে তিলোত্তমা কোন প্রকল্পটিতে বিনিয়োগ করলে মুনাফা বেশি করতে পারবেন, আদর্শ বিচ্যুতির মাধ্যমে সিদ্ধান্ত নাও। তা আমাকে আদর্শ বের করতে হবে। আমি তো অলরেডি প্রকল্প একে আদর্শ বের করে ফেলছি, কিন্তু প্রকল্প 2 কি আমি আদর্শ বের করছি, বের তো আমি করি না। এখন যেটা করতে হবে আমাকে, এই যে প্রকল্প 2 এর আদর্শ বিচ্যুতি ঝটপট বের করে ফেলতে হবে, তাই না। চলো শুরু করে দাও, দেখি কে করতে পারে। আমিও করব, তোমার 2 মিনিট সময় দিলাম, তোমরাও প্রকল্প 2 এর আদর্শ বিচ্যুতি আমার সাথে করে ফেলো। এই দেখছো একসাথে ম্যাথ গুলো মজা পাওয়া যায় না। যদি কোনো কিছু বুঝতে না পারো, আমরা কিন্তু ওপেন ফেস টু ফেস কথা বলতে পারি। রাফি আমি তোমাদের সবাইকে আনমিউট করে রাখছি, সমস্যা নাই, তুমি কথা বলতে পারবা, চাইলে একটা ট্রাই করে দেখতে পারো কথা বলা যাচ্ছে কিনা। রাফিম, রফিকুল, সামিরা, তুষ্মি, আমি তোমাদের সবাইকে আনমিউট করে রেখেছি, দেখো তো কথা বলতে পারছো কিনা। রাফিম তো কথাই বলছে না, ও হয়তো ম্যাথ করতে বসে গেছে। দেখি তুষ্মি কি বলছে। মাইক হয় না, দেখি তো, এখন হবে, এখন এখন বলে দেখো তো। এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই যে বাচ্চা মেয়ে করে আচ্ছা তোমরা অপ্রয়োজনে কথা বলিও না, তোমরা হচ্ছে এটা মিউট করে রাখো। যখন তোমাদের প্রশ্নের উত্তর সম্ভব হবে বা জিজ্ঞেস করে বলবা, তখন তোমরা এটা আবার কি করবা, আনমিউট করে কথা বলিও। এ দেখছো যে বাসে কিন্তু অনেক সাইড নয়েজ আসে, এই জন্য তোমাদের আমি মিউট অন করতে চাই না। দেখছো এই যে সামিরার বাসা থেকে না খালার বাসা থেকে বাচ্চারা হাসি খুশি শব্দ, হ্যাঁ ভালো লাগবে শুনে। চলো যেহেতু তিলোত্তমা প্রকল্পটি কথা বলছে, 2টা প্রকল্প আমরা প্রকল্প 1 এর আদর্শ বিচ্যুতি বের করে ফেলছি, এবার প্রকল্প 2 এর আদর্শ বিচ্যুতি বের করার পালা। দেখি রাফি আমার কি বলতে যাচ্ছে। আচ্ছা রাফি আমি তখন সবাইকে আনমিউট করে রাখছি, এই জন্য হচ্ছে না, যেহেতু সবাই শব্দ ছিল। এই যে এখন তোমার রাফিমটা হবে, কেমন রাফিম, এবার তোমারটা হবে। চলো আমরা এবার যেটা করব, প্রকল্প 2 এর আদর্শ বিচ্যুতি করে ফেলবো। চলো আমরা এগুলো মুছে ফেলি, এগুলো মুছে ফেলি, তাই না। মাথায় রাখো এটা ছিল 10.8 ছিল, মাথায় রাখো। চলো আমরা প্রয়োজন এক সাইড লিখে রাখি, 10.86%। কি এটা প্রকল্প 1 এর এক সাইডে লিখে রাখি, প্রকল্প 1 কেমন।
ঝটপট মুছে ফেলি। তোমরাও করো, দেখি কে আমার আগে করতে পারে। আমার তো সে ভুল করতে সময় লাগে না, তোমাদের সবাইকে ভেঙে ভেঙে বলতে হয় যে দেখি কে আমার আগে করতে পারে এবং সঠিকভাবে করতে পারে। তুষ্মি, তোমার জন্য চ্যালেঞ্জ। তুমি কিন্তু আগেরটা একটু আওলায় ফেলেছিলে, হ্যাঁ দেখি এবার তুমি ঠিকভাবে বুঝে উঠতে করতে পারো কিনা, এটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ। কেমন? বড় করে নিলাম বোর্ডটা। চলো এইবার আমরা যেটা করব, এখানে লিখে ফেলবো বছর, লিখবো কি আয়ের হার। এটা কার জন্য করছি? এটা করছি আমরা প্রকল্প 2। চলো আমরা দেখি এই প্রকল্প ক্ষেত্রে বছর 19, 20, 21, 22, 4 বছর, তাই তো? আমরা এখানে ঝটপট লিখে ফেলবো 2019, 2020, 2021, 2022। চলো আয়ের হারগুলো দেখে নেই। আছে কত? 19, 12, 13 মাইনাস 4, 19, 12, 13 মাইনাস 4, 19, 12, 13 মাইনাস 4। এইবার আমি যেটা করব, এইগুলো যে সব আমি যোগ করে ফেলি, তাই না? চলো তোমরাও তোমাদের ক্যালকুলেটর বের করে ফেলো, আমরা যোগ করি কত আসে। 19 যোগ 12 যোগ 13 যোগ ব্র্যাকেটে মাইনাস 4 আসতে আসতে হচ্ছে 40, তাই না? তাহলে গড় আয়ের হারটা কত আসবে বলতো? গড় আয়ের হার সমান সমান 40 ভাগ কত ভাগ দিব? 1, 2, 3, 4, যেহেতু 4 বছর তার কত আসবে? 10%। 10%, তাই তো? এবার লিখবো আমি কি ব্যবধানের হার। ব্যবধান বের করতে হবে। দেখো কত আছে এখানে, এই 19 থেকে আমরা বাদ দেব কত? 10। 12 থেকে বাদ দেব কত? 10। 13 থেকে বাদ দিব আমরা কত? 10। এই মাইনাস 4 থেকে আমরা বাদ দিব 10। দেখো কত আসবে? 19 থেকে 10 বাদ দিলে থাকবে 9%, 12 বাদে থাকবে 2%, 13 10 বাদে থাকবে 3%, মাইনাস 4 মাইনাস 10 বাদে থাকবে কত? মাইনাস 14%। দেখো ধরতে পারছো কিনা? ক্লিয়ার? এইবার তোমরা এখানে যেটা করবা, ব্যবধানের বর্গটা করবা, রাইট? কি করবা? বর্গটা করবা। তার বর্গ মানে কি? 9 সাথে 9 গুণ হবে, 2 এর সাথে 2 গুণ হবে, 3 এর সাথে 3 গুণ হয়ে যাবে, এবং 14 মানে মাইনাস 14 সাথে গুণ হবে কি? মাইনাস 14। তাহলে কি কত আসে? চলো যদি 9 সাথে 9 গুণ করি আসে হচ্ছে 81, আর 2 এর সাথে 2 গুণ করলে তো সহজ আমরা জানি কত আসবে? 4, 3 এর সাথে 3 গুণ করলে আসবে কত? 9, আর 14 এর সাথে যদি আমরা 14 গুণ করে দিই আসবে কত? 196। যদি আমি এখানে একটা যোগফল করে ফেলি, কি যোগফল করি, তাহলে কত আসে? 96 যোগ 9 যোগ 4 যোগ 81, 96, 9, 4, 81 আসে হচ্ছে তোমার 290। এইবার আসো আমরা যদি ব্যবধানের বর্গের এবার যদি গড়টা করি, গড় মানে কি? এই 290 কে ভাগ দিতে হবে কি? n-1 দিয়ে। খেয়াল করো তুষ্মি, তুমি ভালো করে খেয়াল করবা, আগে তুমি ভুল করছিলা। n-1, n-1 বলতে কি বোঝায় বলো তো? এই 290 ভাগ n মানে কত? 4 বছর, 4 - 1 মানে কি? 3, তাই না? এই 290 ভাগ 3 আসতেছে, উপরে তুলে দিই। দেখো তা 3 আসলে 290 ভাগ 3 কত আসবে? আসবে হচ্ছে তোমার 96.67। এটা ব্যবধানের বর্গের গড়। তাহলে আদর্শ বিচ্যুতি কত হবে স্যার? আদর্শ বিচ্যুতি হবে এই যে 96.67, তাই না? এটা কি করে? এটাকে তুমি যদি রুট করে ফেলো,
96.6, আস্তে আস্তে হচ্ছে তোমার 9.83%, মানে প্রকল্প 2 আদর্শ বিস্তৃত হচ্ছে 9.83%। দেখো এইবার হয়েছে কিনা বলো। হ্যাঁ তুষ্মি ঠিক আছে, 9.83% হয়েছে। রাফিও ঠিক আছে, আদর্শ বিস্তৃত 9.83%। দ্যাটস গুড, তোমার সবাই সঠিক উত্তর দিতে পেরেছো। সামিরা কোথায়? সামিরা আর রফিকুল কই? রফিকুল তো কথাই বলছেন আজকে। রফিকুল শুধু সেই প্রথম প্রশ্ন সঠিক করে দিয়েছে, তারপর তার রফিকুল পাত্তাই নেই। রফিকুল কি মন খারাপ কিনা? রফিকুল একটু অসুস্থ, হয়তো মনটাও খারাপ। গুড, দেখি রাফিম কি বলছে। আচ্ছা রাফিম, আনমিউট করছি, কথা বলো। হ্যাঁ রাফিম বলো, শুনতে পাচ্ছি আমি। এখন রাফিম তুমি আমাকে বলো, খেয়াল করো, আমার আদর্শ বিস্তৃত কত ছোট মাথায় রেখো তো। দেখো প্রকল্প, হ্যাঁ 8.6 বা 8.3, তাই না? আমার প্রকল্প একটা ছিল 10.86, দেখতে পাচ্ছ 8.6, এবং দ্বিতীয় প্রকল্প ছিল 10.83। তাহলে আমার প্রশ্নে যেটা বলেছিল, তোমার কোন প্রকল্পতে বিনিয়োগ করলে মুনাফা বেশি করতে পারবে বলো তো? কোন প্রকল্পে সে বিনিয়োগ করবে? আদর্শ বিচ্যুতিটাই কম, ঝুঁকি যত কম থাকবে হ্যাঁ তত লাভজনক হবে। না, আসলে কি তাই? খেয়াল করো, মুনাফা বেশি করতে পারবে, তোমার কথা একটা ঠিক আছে। আমি আরেকটু বলে দেই, একটা পেজ নেই, খেয়াল করো, ঝুঁকির সাথে মুনাফা একটা সম্পর্ক আছে, জানো তো? ঝুঁকি এবং মুনাফা একটা সম্পর্ক আছে। তুমি কি বলতে পারবে সম্পর্কটা কি? রাফিম, তুষ্মি, এই ঝুঁকি ও মুনাফা একটা সম্পর্ক আছে, বলতে সেই সম্পর্কটা কি? আছে না? তোমার সাথে তোমার ভাইয়ের সম্পর্ক আছে, তোমার সাথে তোমার বান্ধবী একটা সম্পর্ক আছে, তোমার সাথে আমাদের একটা সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। ঝুঁকি ও মুনাফার সাথে সম্পর্ক আছে কিনা বলো? লিখে দেবো? চল লিখে দিই। বেশি ঝুঁকি মানে কি? বেশি মুনাফা। বেশি মুনাফা কেমন? আর কম ঝুঁকি মানে কি? কম মুনাফা। খেয়াল করিও। দেখো অনেকে মাথায় ঢুকতেছে না, রাফিম হয়তো এখন চিল্লাতে উঠবে, কিন্তু কথা সত্য। কেন বললাম? দেখো যে ব্যবসায় ঝুঁকি যত বেশি, সে ব্যবসায় তত লাভ, তাই না? এই যে তোমরা একটা বলো না, নো রিস্ক নো গেন, এরকম একটা শব্দ তোমরা শুনেছো কিনা বলো তো? নো রিস্ক নো গেন কেন বলে বিষয়টা? তুমি যত বেশি রিস্ক নিবা তত বেশি প্রফিট। যদি রিস্কই না নাও, ব্যবসায় তো রিস্ক, তাই না? আদর্শ বিস্তৃত মানে ঝুঁকি, তার মানে তুমি যত বেশি ঝুঁকি নিবা ব্যবসায় প্রফিট হওয়ার সময় তত বেশি। এখন অনেকে বলতে পারে স্যার এটা তো কেমন না, হ্যাঁ ধরো রিস্কি হয়ে যায়, এটা তো চ্যালেঞ্জ। এটাই কি চ্যালেঞ্জ? ধরো এখন চিন্তা করতে পারো যে আগামীকাল যদি বৃষ্টি হয়, যদি শীতকালে বৃষ্টির সম্ভাবনা খুব কম, তুমি কি করলা রাফিম? তুমি একাধিক ছাতাটা বানিয়ে রাখলা, কোন আশায়? যে একটা ঝুঁকি নিলা, যদি বৃষ্টি হয় তাহলে সবার কাছে ছাতা নেই, তোমার কাছে ছাতা আছে, হ্যাঁ তুমি ছাতা 2 গুণ 3 গুণ বেচা কোটিপতি হয়ে যাবা। কিন্তু যদি বৃষ্টি না হয় তুমি কিন্তু শেষ। তোমার ছাতাগুলো 1 বছর রাখতে হবে, সেই আগামী বছর বৃষ্টি আসলে বিক্রি করতে পারবা। এই যে চ্যালেঞ্জটা, তাই না? তুমি ঝুঁকি নিয়েছো বেশি, চ্যালেঞ্জ নিয়েছো বেশি, এই জন্য কপাল ভালো থাকলে প্রফিট করবা বেশি। আর যদি তুমি রিস্ক কম নাও তাহলে কি প্রফিটটাও কম। যেমন যারা ব্যাংকে টাকা জমা রাখে, ফিক্সড ডিপোজিট করে রাখে, এরা কিন্তু ঝুঁকি নেয় না, কোন ঝুঁকি নাই, ব্যাংক নির্দিষ্ট সুদ দেবে, এই জন্য সুদের মুনাফার হারের অংশটাও কম। অপর দিকে যায় ব্যবসায় বিনিয়োগ করে, শেয়ার বন্ড ডিবেঞ্চার বিনিয়োগ করে, ঝুঁকিটা বেশি, এই জন্য মুনাফাটা কি পায়? বেশি পায়। মনে রাখবা, ঝুঁকি বেশি মানে কি মুনাফাও বেশি, ঝুঁকি কম মানে কি মুনাফাও কম। তাহলে এবার যে আমার প্রশ্নে ফিরে যায়, দেখো প্রথম প্রকল্পের ঝুঁকি ছিল কত? 10.86%, আর দ্বিতীয় প্রকল্পের ঝুঁকি ছিল 9.83%। তার মানে ঝুঁকি বেশি কাতে? প্রথম প্রকল্পের ঝুঁকি বেশি। যদি প্রথমে ঝুঁকি বেশি, তার মানে সে বিনিয়োগ করলে মুনাফাও বেশি করতে পারবে। হ্যাঁ, তো ব্যবসারা যদি এইখানে এই সবটা না থাকতো যে মুনাফা বেশি, হ্যাঁ এই মুনাফা কথা যদি প্রশ্নে এরকম কাটা থাকতো না থাকতো, তাহলে আমরা বলতাম যে ঝুঁকি যেটা কম সেটা ভালো, কারণ মানুষ ঝুঁকি নিতে চায় না। তুমি আমি ঝুঁকি নিতে চাই না, সেক্ষেত্রে প্রকল্প 2 গ্রহণ করা অত্যন্ত আদর্শজনক বা ভালো হতো। কিন্তু যেহেতু বলছে মুনাফার ভিত্তিতে, তার মানে কি আমার ঝুঁকি বেশি নিলে মুনাফা বেশি পাবো,
তাহলে আমি প্রকল্প 1 যেটা ঝুঁকি বেশি সেটা গ্রহণ করব। বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, সমস্যা নেই, এই প্রশ্ন তো খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ব্যতিক্রম প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি, কারণ পরীক্ষা দেখবা এর একটা প্রশ্ন দিবে, আমরা সেই ঘর বান্ধা আমলে চলে যাব যে ঝুঁকি কি। হ্যাঁ, এই যে মুনাফাটা খেয়াল করা, ঠিক আছে, সমস্যা নেই, খেয়াল করো, প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে। কেমন? ক্লিয়ার? রাফিম, ধরতে পেরেছো না বলো? তাহলে এইবার চলো, আমাদের 2টা প্রশ্ন সমাধান করা শেষ, আমরা আরো একটা প্রশ্ন সমাধান করবো লিস্ট। সেটা কি? সেটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা। চলো একটু পড়ে নেই 3 নাম্বার প্রশ্নটা কি বলেছে। 3 নাম্বার প্রশ্ন বলছে চাঁদ ও তারা, না? খুব সুন্দর নাম, চাঁদ তারা। হ্যাঁ, আমার খুব পছন্দের নাম, চাঁদ ও তারা। একটা গান মনে পড়ে গেল। হ্যাঁ, সপ্তাহ তুই একাই গুনিস নে, খুব ভালো একটা গান। চাঁদ ও তারা প্রকল্পের বিনিয়োগ যথাক্রমে 80,000 টাকা ও 1 লক্ষ টাকা। আগামী 5 বছরে তাদের সম্ভাব্য আয় নিম্নরূপ। দেখো, 2011, 12, 13, 14, 15, 5 বছর আয়গুলো কি? চাঁদ প্রকল্প আয় হতে 40,000 টাকা, 30,000 টাকা, এই দেখতে 40, 30, 25, 20, 20,000 টাকা, তাই না? আর তারা প্রকল্প আয় কত? 40,000 টাকা, 35,000 টাকা, 20,000, 30,000, 35,000 টাকা। এইবার গণনা প্রশ্ন, চাঁদ প্রকল্পের পে ব্যাক নির্ণয় করো। পে ব্যাক পিরিয়ড, তাই না? খুব সহজ একটা প্রশ্ন, সবাই পারি। পরে প্রশ্নটা বলছে চাঁদ ও তারা প্রকল্পের মধ্যে কোনটি বাদ দেওয়া উচিত? কি গণনা বাদ দেওয়া উচিত? পে ব্যাক সময়ের ভিত্তিতে সিদ্ধান্ত নাও। তার আগে তোমরা যেটা করবা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। কেমন? চলো আমি এটা একটু বড় করে দিচ্ছি, তোমার স্ক্রিনশট নিতে সুবিধা হয়। বড় হয়েছে দেখো তো। এই চলো, যথেষ্ট বড় করে দিচ্ছি। এবার তোমরা যেটা করো, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি বসলাম। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা চাইলে খুব সুন্দর করে জুম করে ম্যাথটা করতে পারবা। দেখি আমার কে করতে পারে। পেব্যাক পিরিয়ড কিন্তু আমার খুব মজার একটা ম্যাথ, আমার করতে ভালো লাগে। সবাই কি স্ক্রিনশট নিয়েছ? তুষ্মি, সামিরা, রফিকুল, রাফিম, স্ক্রিনশট নিয়ে আমি তো প্রশ্ন জুম করে দিয়েছি, তাই তোমার স্ক্রিনশট নিতে সুবিধা হয়। ওকে, রাফিম অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তুষ্মি কি করছে দেখি, তুষ্মিও নিয়ে নিয়েছে। কেমন? গুড। সামিরা কি অবস্থা? সামিরা তো কোনো কথাই বলছে না। চলো, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এখন তোমরা বলো তো এটা কোন অধ্যায়ের প্রশ্ন, দিয়ে কে বলতে পারবে? এই বলো তো এটা কোন অধ্যায়ের প্রশ্ন, দিয়ে সঠিক প্রশ্ন তো কে দিতে পারে? আমি সবসময় বলি শুধু ম্যাথ পারলে হবে না, জানতে হবে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। দেখি কে সঠিক দিতে পারে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। রাফিম কিন্তু আজকে বেশ একটি। রাহিম বলছে 6 অধ্যায় কি? ওদের নাম কি? ওদের নাম আছে না একটা? ওদের নাম তো আছে নাকি? নাম কি ওদের? নাম কি 6? জি না, ওদের একটা নাম আছে, নামটা বলো কি? তুষ্মি, ওদের নামটা বলতে পারবো কিনা বলো তো? হ্যাঁ, আমি উত্তর দিয়ে দিয়েছে, মূলধনী, আয়, ব্যয়, পাক্কলন। ঠিক আছে, এর নামগুলো মনে রাখবে। হ্যাঁ, তোমরা দেখা যায় শুধু ম্যাথ গুলো করো কিন্তু অধ্যায়ের নামগুলো জানা হয়, তখন আফসোস করে, ইস স্যার এটা তো ওই অধ্যায়ের প্রশ্ন। হ্যাঁ, ওই অধ্যায় বলতে কোন অধ্যায়, নাম তো বলতে দিবে। সেটা কি? মূলধনী, আয়, ব্যয়, পাক্কলন। চলো ম্যাথটা আমার সাথে করে ফেলো। কেমন? এবার একটু ছোট করে নেই। ঠিক আছে, দেখো ছোট করে নিয়েছি। এই ছিল প্রশ্ন। এখন চাঁদ প্রকল্পের পে ব্যাক, চাঁদ প্রকল্প কোনটা? এই যে দেখো এইটাতে না, পে ব্যাক যদি আমরা বের করতে চাই, চলো আমরা একটা পেজ নিয়ে নেই, নিয়ে আমরা এখানে লিখবো কি, এটা হচ্ছে ঘ নাম্বার, তাই না? লেখো চাঁদ চাঁদ প্রকল্পের পে ব্যাক নির্ণয়, তাই না?
নির্ণয় করতে কি করতে হবে, আমাকে দেখতে হবে এটা কত বছরের। 1 2 3 4 5 বছর, তাই না? স্কেল নিতে হবে, স্কেল নাও, নিয়ে একদম এখান থেকে এই পর্যন্ত কি করতে হবে, 5টা আর এক্সট্রা কি একটা অতিরিক্ত, মোট 6টা রো করে নিবা। চলো নিয়ে নিছি। প্রথম ঘরটা হবে কিসের, প্রথম ঘরটা হবে বছরের, পরেরটা কি নগদ আন্তঃপ্রবাহ, আর সেটা হবে কি ক্রমজিত নগদ আন্তঃপ্রবাহ। চলো লিখে ফেলি কি বছর, এখানে আমরা লিখবো নগদ আন্তঃপ্রবাহ, আর এই পাশে আমরা যেটা লিখবো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ক্লিয়ার? চলো লেখা শেষ। এইবার আমরা দেখবো প্রশ্ন কত ছিল, 2011 থেকে ছিল 2015। লিখে ফেলো 2011, 2012, 2013, কেমন 2014 এবং 2015। দেখে ফেলি এখানে আন্ত আয়ের হার ছিল কত, 40 30 25। লিখে ফেলি 40,000, 30,000, 25,000, একটা ছিল মনে 20,000, তাই না? ঠিক তো, লাস্টটা কি ছিল, পরেরটা ছিল 20,000। লিখে ফেললাম 20,000। দেখো আমরা লিখি 2011 ছিল 40,000, 12 30,000, 13 25,000, 14 20,000, 15 20,000। আমাদের কি হয়েছে, আমরা সকল প্রশ্ন লিখে ফেলেছি যেটা প্রশ্ন দেওয়া ছিল। এইবার আমরা করবো ক্রমজিত নগদ আন্তঃপ্রবাহ। এটা খেয়াল করে, এটা অনেকে কিন্তু পারে না। হ্যাঁ, আমি খেয়াল করে নিয়ে নিলাম, তোমরা খেয়াল করে নিয়ে নাও। এইটা তোমরা যেভাবে করবা, দেখো প্রথম বছর যে নগদ আন্তঃপ্রবাহ সেটা কি যাবে, পরের বছর ক্রমজিত নগদ আন্তঃপ্রবাহ সেম 40,000 থাকলে এখানে আসবে কত, 40,000 টাকা। খেয়াল করো, প্রথম বছর নগদ আন্তঃপ্রবাহ 40,000, পরে যাবে কি ক্রমজিত নগদ আন্তঃপ্রবাহ 40,000 টাকা। কিন্তু দ্বিতীয় বছর চেঞ্জ আসবে, দ্বিতীয় বছর কি আসবে জানো, এই 40-এর সাথে যোগ হবে কত, এই 30,000 যোগ করলেও আসবে হচ্ছে তোমার 70,000 টাকা। আর তৃতীয় বছর 70,000 সাথে যোগ করবে কত, 25,000 টাকা, আসবে হচ্ছে তোমার 95,000 টাকা। ঠিক এই সাথে যদি 20,000 যোগ করো আসবে হচ্ছে 1,15,000 টাকা। কেমন? ঠিক এই সাথে যদি তুমি আরো 20,000 যোগ করো আসবে হচ্ছে 1,35,000 টাকা। খেয়াল করো আমরা কিভাবে করলাম, নগদ আন্তঃপ্রবাহ যেগুলো প্রশ্ন দেওয়া থাকে, প্রথম বছর নগদ আন্তঃপ্রবাহ 40,000 টাকা, সেটাই কি ক্রমজিত নগদ আন্তঃপ্রবাহ একই থাকবে। মানে প্রথম বছর 2011 সালের ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহ যা, ক্রমজিত নগদ আন্তঃপ্রবাহ কি তাই। কিন্তু দ্বিতীয় বছর কি হবে, তৃতীয় বছরের সাথে পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ হবে। যেমন 40 সাথে যোগ করবে কত, 30,000 টাকা, আসবে কত তাইলে 70,000 টাকা। আবার 70 সাথে যোগ করবা 25,000 টাকা, আসবে হচ্ছে কত, 95,000 টাকা। 95 সাথে যোগ করবা 20,000 টাকা, আসবে হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 সাথে যোগ করবা 20,000 টাকা, আসবে হচ্ছে কত, 1,35,000 টাকা। এইবার আসো আমাদের আসল খেলা, আমরা যেটা করবো এবার শুনে নেই, আমরা যেটা করবো পে ব্যাক পিরিয়ড নির্ণয় করবো, তাই না? পে ব্যাক পিরিয়ড। তাহলে চলো আমরা লিখে ফেলি পে ব্যাক সময়টা নির্ণয় কিভাবে করবো, সেটা সূত্র ছিল, তাই না? সূত্র কি, এ প্লাস এনসিও মাইনাস সি এড বাই টি। খেয়াল করো, এটা ছিল কি পে ব্যাক নির্ণয় বের সূত্র, এ প্লাস এনসিও মাইনাস সি, নিচে ভাগ কি ডি, প্লাস বড় করে দিয়ে দিই। দেখো এবার এর মানটা বের করতে হবে, এনসিও মান বের করতে হবে, সির মান বের করতে হবে এবং ডির মান বের করতে হবে। চলো প্রশ্ন দেখি, দেখো তো প্রশ্ন ছিল কি, চাঁদ প্রকল্পে দেখো যে প্রাথমিক বিনিয়োগ ছিল কত, 80,000 টাকা না? খেয়াল করো প্রাথমিক বিনিয়োগ, এই প্রাথমিক বিনিয়োগ হচ্ছে কি এনসিওর মান, তার মানে এনসিওর মান কত যাবে, প্রথমে 80,000 টাকা বসায় ফেলো। কেমন? দেখো এইবার আমরা দেখবো সি আর ডি মানে এর মানটা বের করবে। এক্ষেত্রে খেয়াল করে তোমার পর কিন্তু যেটা ভুল করো সবচেয়ে বেশি, সবাই নড়াচড়ে বসো, একটু খেয়াল করো এনসিও কোনটা, যেটা প্রাথমিক বিনিয়োগ প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে কি এনসিও। যেমন দেখো প্রশ্নে ছিল কি প্রকল্পের বিনিয়োগ যথামূল্য ছিল কত, 80,000 টাকা ও 1,00,000 টাকা। এই চাঁদ প্রকল্প ছিল কত, 80,000 টাকা। তার মানে তো প্রাথমিক বিনিয়োগ
এই প্রাথমিক বিনিয়োগ হবে কি এনসিও, কত সেটা ৮০,০০০ টাকা। তাহলে এটা আমি খুঁজবো এই কমোজিত নগদ আন্তঃপ্রবাহের মধ্যে। কোথায় খুঁজবো? খুঁজবাম এই যে কমোজিত নগদ আন্তঃপ্রবাহের মধ্যে কোথায় ৮০,০০০ টাকা সমান বা নিচে আছে। বেশি খোঁজা যাবে না, খুঁজবো কি হয় ৮০,০০০ টাকা সমান বা এর নিচে, কিন্তু উপরের দিকে ওঠা যাবে না। খুঁজবো কি ৮০,০০০ টাকা সমান বা এর নিচে। দেখি তো কয়া আছে ৪০,০০০ টাকা না, ৭০,০০০ টাকা না, ৫৫,০০০ টাকা অনেক বেশি উপরে হয়ে আছে, তাই না? ৫৫,০০০ টাকা কি ৮০,০০০ টাকার সমান না, উপরে নিচে লাগবে, তাই না? তার মানে ৭০,০০০ টাকা কি ৭০,০০০ টাকা ৮০,০০০ সমান কিন্তু নিচে। তার মানে এই ৭০,০০০ টাকা নিতে পারবে। এটা হচ্ছে কিসের মান জানো? এটা হচ্ছে সির মান। আর এই বরাবর যে বছরটা আছে না ২০১২, মানে দ্বিতীয় বছর, এটা হচ্ছে এর মান। আর ঠিক এর পরের বছর যেটা আছে এটা হচ্ছে ডির মান। খেয়াল করো, কমোজিত আন্তঃপ্রবাহ ঠিক সমান বা নিচে যা থাকবে সেটা হচ্ছে কিসের মান? সির মান। আর ওই বরাবর যে বছরটা আছে সেটা হচ্ছে কি নগদ আন্তঃপ্রবাহের এর মান। আর ঠিক ওর নিচের যে নগদ আন্তঃপ্রবাহ সেটা হচ্ছে কি ডির মান। তা দেখো তো আমার এর মান কত আসবে? ২, কারণ কি দ্বিতীয় বছর। আর সির মান আসবে কত? দেখো এর মান আসবে ২, সির মান আসবে হচ্ছে তোমার কত? ৭০,০০০। আর ডির মান আসতেছে হচ্ছে গিয়ে তোমার কত? ২৫,০০০ টাকা। এইবার যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার কাছে ক্যালকুলেটর আছে না? চলো ক্যালকুলেশন করে ফেলি কত আসছে। ৮০ থেকে যদি ৭০ বাদ দেই আসে কত? ১০,০০০ ভাগ ২৫,০০০ এসে যদি ২ যোগ করো আসে হচ্ছে, দেখো তোমার অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে হচ্ছে স্যার ২.৪ বছর। দেখো ধরতে পেরেছো কিনা? আমি সবসময় বলি এই এর মান, এনসিও এর মান, সির মান, ডির মান বের করা অত্যন্ত আবশ্যক। তোমরা যেটা করো পরীক্ষায় এইগুলো ভুল করে ফেলো, সি আর ডির মান উল্টাপাল্টা করে ফেলো। মনে রাখবা প্রশ্নে যে প্রাথমিক বিনিয়োগ দেখা থাকবে সেটা হচ্ছে এনসিও এর মান। আর এনসিও মানটা খুঁজবা কোথায়? দেখবে এই কমোজিত আন্তঃপ্রবাহের মধ্যে দেখবে আমি ৮০,০০০ টাকার সমান আছে কিনা। যদি সমান না পাই এর নিচে ছোটটা খুঁজবো, কাছাকাছি ছোট আমার সেটা কত? ৭০,০০০ টাকা, এটা সির মান। আর এই বরাবর যে বছর মানে দ্বিতীয় বছর হচ্ছে এর মান। আর ঠিক এর নিচের বছরের আন্তঃপ্রবাহটা হচ্ছে কি ডির মান। আর এই আনসারগুলো সবসময় কি দেখাতে হয়? বছরে দেখাতে হয়। গুড। আমার ক্লাসে যে পানি বানিয়ে রাখি শুনে খুব ভালো লাগলো। তুষ্মি দেখো তোমাদের তো এটা আসছে কিনা, সামিরা আসছে কিনা। আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি, কথা বলতে পারবা, ডোন্ট ওয়ারি। এবার কথা বলতে পারবা, এই কথা বলো, রেসপন্স করো। তোমাদের উত্তরে কি ২.৪ বছর আসছে কিনা বলো তো? নাকি তোমরা ম্যাথ করোনি, শুধু ফাঁকিবাজি করেছো? সত্যিটা বলো। না স্যার, আসছে ২.৪ বছর। ওকে, রাফিম তোমার কি আসছে কিনা? বা রফিকুল, তুষ্মি তো বললাই, দেখি রাফিম কি বলছে। সামিরা, রাফিম বলেছে মিলেছে, গুড। ওকে, তাহলে কি আমরা পরের প্রশ্নটার দিকে যেতে পারি? আমরা কিন্তু কেবল ৩ মার্ক করেছি, আরো কিন্তু তোমার ৪ মার্ক বাকি আছে, কেমন? নাকি আমরা ৫ মিনিট ব্রেক দিব একটু? চা খাওয়ার ব্রেক কোনটা? কে জন চা খাইছে? না রাফিম একা তাও না, চা না, কফি খাইছে। তুমি কি ব্ল্যাক কফি খাইছো না রেগুলার হট কফি, কোনটা বলো তো? খেয়েছো তাও একা একা, হ্যাঁ দুষ্ট লোক। আচ্ছা চলো আমরা এখন যেটা করব এর পরেরটা করব। আচ্ছা আচ্ছা রাফিম টি ব্রেক চাচ্ছে। ওকে ঠিক আছে, টি ব্রেক দেওয়ার আগে তোমাদের কাজ দিয়ে যাই। আমরা কিন্তু ঘর নাম্বারটা করেছি তাই তো? এইবার আমরা যেটা করব পরের প্রশ্ন, দেখো কি বলছে, আমি প্রশ্নটা বুঝিয়ে দিয়ে তোমার কথা থাকো, আমি টি ব্রেক দিয়ে দিই। দেখো পরের প্রশ্নটা বলছে চাঁদ ও তারা প্রকল্পের মধ্যে কোনটি বাদ দেওয়া উচিত পেব্যাক সময়ের ভিত্তিতে সিদ্ধান্ত নাও। খেয়াল করো, মানে চাঁদ ও তারা, তাই না? আমরা চাঁদ প্রকল্পের পেব্যাক বের করে ফেলছি, পেব্যাক সময়টা বের করছি। এইবার আমরা কিন্তু তারা প্রকল্পের পেব্যাক সময়টা বের করতে হবে। দেন আমি তুলনা করতে পারবো, সে নিয়ে যেতে পারবো যে আমি কোনটা বাদ দিব। আমি কি চাঁদ প্রকল্পটা বাদ দিব না তারা প্রকল্পটা বাদ দিব? কেমন? তোমরা যেটা করো টি ব্রেক শুধু আমার জন্য, তোমাদের জন্য কি টি ব্রেক লাগবে? আশা করি লাগবে। তোমরা যেটা করবা
এই তারা প্রকল্পের পেব্যাক সময়টা বের করো। আমি একটু এটা করে দিয়েছি না, আশা করি তোমরা পারো। আমরা তার সাথে সমাধান করছি। এবার যদি তোমার আরো কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, ডোন্ট ওয়ারি। ফিরছি 5 মিনিটের মধ্যে, চল লিখেই দিই। ওকে, স্যার ইজ ব্যাক, সো দ্য টি ব্রেক ইজ ওভার। ওকে, চলো। তোমরা কি শুনতে পাচ্ছ কিনা আমার কথা, বলো তো? শুনতে পাচ্ছ কিনা? আমি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম, ভালো লাগতেছে। চলো, এখন ভালো লাগবে যে তোমরা এই চাঁদ ও তারা প্রকল্পের মধ্যে কোনটা বাধ্য ছিল যে অংশটি করে দিতে পারো। তোমরা এই তারা প্রকল্পের পেব্যাক পিরিয়ডটা বা পেব্যাক সময়টা বের করেছো কিনা আমাকে জানাও। তুষ্মি, হ্যাঁ তুষ্মি, ওকে ঠিক আছে। দেখি কে শুরু দিতে পারে। চলো আমি একটু করে ফেলি। কি করব? করে ফেলি। করার জন্য যেটা করতে হবে, আমাকে আরো একটি পেজ নিতে হবে। হ্যাঁ, পেজ নিলাম, ছটপট বুঝগুলো করে ফেলি। 6টা দাগ টানতে হবে, 2, নাও 3, 4, 5, এই নাও 6। ঠিক আছে, প্রথমটা যাবে কি? বছর নগদ আন্তঃপ্রবাহ, এটা যাবে কর্মজড়িত নগদ আন্তঃপ্রবাহ। আমরা এটা করছি 4 নাম্বার। এটা কি করছি? তারা প্রকল্পে, তাই না? তারা প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয়। কেমন? চলো, এখানে কি হবে বলছিলাম, প্রথম ঘরে লিখবো আমরা কি? বছর। এখানে লিখবো আমরা নগদ আন্তঃপ্রবাহ। এখানে লিখবো যোজিত নগদ আন্তঃপ্রবাহ। ক্লিয়ার? দেখি তো কত হচ্ছিল। হচ্ছে তোমার 21 থেকে 15, লিখে ফেলবা। 2011, 2012, 2013, 2014 এবং সর্বশেষ 2015। চলো আমরা এবার নিয়ে যাই তারা প্রকল্প আয়গুলো কি ছিল। 40, 35, 20, 30 আর 25,000। 100 কত? 40,000, 35,000, 20,000। 40,000, 35,000, তারপর কি ছিল? 35, 20, 30, 35, 20, 30, 35। বাচ্চারা খেয়াল করবা, সবসময় যেটা করবা তোমরা, এই আমার একটু মিলিয়ে নিবা যে সঠিকটা লিখতে পারছো। এখানে কিন্তু ভুলে গেলে সমস্যা, ম্যাথ মিলবে না। চলো আমরা আবার মিলিয়ে নেই। ছেলে কি 40, 35, 20, 30, 35। 40, 35, 20, 30, 35। ক্লিয়ার? এইবার চলো আমরা যোগ বিয়োগের খেলা খেলবো। হ্যাঁ, আমি বলছিলাম প্রথম যে নগদ আন্তঃপ্রবাহ থাকবে, প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ কি হবে? পরের প্রথম বছরের কম নগদ আন্তঃপ্রবাহ সমান হবে। তার মানে প্রথম বছর 40, এখানে কি আসবে? এখানে আসবে স্যার 40। এবার 35 আর 40 কি করতে হবে? এবার বলো তো, যোগ করতে হবে। চলো ক্যালকুলেটর নিয়ে ফেলি, তোমরাও নাও। 40,000 যোগ 35,000 আসছে হচ্ছে তোমার 75,000। এর সাথে আবার যোগ করবা কি? এই পরের বছরের বিষয়টা যোগ করো, আসবে হচ্ছে তোমার 95,000 টাকা। এই যোগ করো আরো 30,000 টাকা, আসবে হচ্ছে 1,25,000 টাকা। কেমন? এখানে তুমি যোগ করো আরো 35,000 টাকা, আসবে হচ্ছে 1,60,000 টাকা। এইবার আসো আমরা যেটা করব, পে ব্যাক সময়, তাই না? বা ইংলিশে বলে পে ব্যাক পিরিয়ড। সূত্রটা কি ছিল? এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড কি? ডিভাইডেড হচ্ছে ডি। আমি সবসময় বলি, সবসময় তোমাদের প্যাচটা করো, ভুলটা করো। এই এর মানটা বের করতে ভুল করো, এনসিও এর মানটা ভুল ভালো লেখো, সি এর মানটা জানো না, ডি এর মানটা আমারও আনতাছে। এই জন্য কি হয়, পরীক্ষায় ভুল হয়ে যায়।
খেয়াল করবা, আমার প্রথম টার্গেট কি জানো? এই এনসিওটা বের করা। কি বের করা? এনসিও। চলো আমি যে প্রশ্ন তোমাকে দেখাই, প্রশ্ন এনসিও কি দেওয়া ছিল। বলছে দেখো, এই যে প্রাথমিক বিনিয়োগ কত, তারা প্রকল্পে 1,00,000 টাকা, রাইট? কত? 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা হচ্ছে স্যার এনসিও। এনসিও কত? 1,00,000 টাকা। আমি অন্য কাজে দাগিয়ে দেখাচ্ছি, প্রয়োজন খেয়াল করো। এনসিও কত? এনসিও হচ্ছে 1,00,000 টাকা। এটা কিন্তু প্রশ্নেই দেওয়া থাকে। এই এনসিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এনসিও যেহেতু 1,00,000 টাকা, এইবার আমি এই যে বক্সটা আছে না, কর্মজীবিত নগদান্ত পাবো, এর মধ্যে খুঁজবো যে 1,00,000 টাকা কোথায় আছে, সই 1,00,000 টাকা কোথায় আছে। আর যে 1,00,000 টাকা না থাকে, খুঁজবো 1,00,000 টাকার কাছাকাছি ছোট কোন অ্যামাউন্ট আছে, বড় না ছোট, হয় 1,00,000 টাকা অথবা 1,00,000 টাকা ছোট কাছাকাছি কোনো অঙ্ক আমি খুঁজে পাই কিনা। 40,000 টাকা না, 75, 95, এই যে 1,25,000 টাকা। দেখো তো 1,25,000 তো 1,00,000 টাকা অনেক বড়। আমি তো বড় নিতে পারবো না, আমি ভুলেও বড় নেওয়ার সুযোগ নেই। আমি নিবো কি, হয় সমান বা ছোট। তাহলে 1,25,000 তো অনেক বড়, এর ছোট কি আছে? ছোট আছে 95,000 টাকা। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সির মান, এটা কি, এটা সি। আর এই বরাবর যে বছরটা আছে না, এটা হচ্ছে কি তৃতীয় বছর, তাই না? এটা হচ্ছে এ, এর মান কত? 3। আর ঠিক এর পরে যেটা আছে, এর বছরের পরে, তাই না, এর পরে যেটা আছে সেটাকে বলবো আমরা কি, ডি। মানে নগদান্ত পাবো হচ্ছে ডি। কত? সেটা 30,000 টাকা। আমি যেভাবে একটু করে তোমাদের দেখাই। তার মানে আমি সি মান পাইলাম কত? পাইলাম হচ্ছে 95,000 টাকা। কেমন? আর অপর দিকে ডি মান পাইছি কত? ডি মান পেয়েছি 30,000 টাকা। আর এর মান হচ্ছে কত? 3। দেখো 1, 2, 3, 13 সাল, 3 সাল পড়েছে। এইবার যে ক্যালকুলেটর নেই, এই যে যোগ বিয়োগ করে দেখি তো কত আসে। 1,00,000 মাইনাস 95,000 টাকা, তাই তো? আসে 5,000 ভাগ 30,000 যোগ 3। তার মানে আমরা যেগুলো সব যোগ বিয়োগ করি, পাবো হচ্ছে আমরা 3.17 বছর। খেয়াল করো, তার মানে আগেরটা ছিল চাঁদ প্রকল্পে 2.4 বছর, আর তারা প্রকল্পে পাইলাম কত? 3.17 বছর। আর প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে চাঁদ ও তারা প্রকল্পের মধ্যে কোনটি বাদ দেওয়া উচিত, পে ব্যাক সময় ভিত্তিতে সিদ্ধান্ত নাও। পে ব্যাকের ক্ষেত্রে সিদ্ধান্তটা কি আসে জানো এটা তোমরা? চলো আমি লিখেও দিচ্ছি, কি করবো লিখেই দিয়ে নাও, তাও তোমরা পরীক্ষার জন্য ভুল না করো। খেয়াল করো, পে ব্যাক এর সিদ্ধান্ত কিভাবে নিতে হয় খেয়াল করো। যেটি কম সেটি গ্রহণযোগ্য। কি যেটি কম সেটি কি হবে? সেটি গ্রহণযোগ্য। যদি দুইটা পে ব্যাক পিরিয়ড থাকে, খুঁজবে এর মধ্যে কম কোনটা, সেটা আমরা গ্রহণ করবো। দেখো তো চাঁদ প্রকল্প ছিল 2.4 বছর, আর তারা প্রকল্প ছিল 3.17 বছর। তাহলে তোমরা বলো তো কারটা গ্রহণ করবো? গ্রহণ করবো অবশ্যই আমরা এই চাঁদ প্রকল্পে। কেন 2.4 বছর? প্রশ্নে বলেছিল, খেয়াল করো প্রশ্নে কি বলছিল, প্রশ্ন কোনটি বাদ দেওয়া উচিত, তার মানে যেটা বেশি সেটা বাদ দিয়ে দিব, কারণ কমটা তো গ্রহণ করো, বেশিটা বাদ যাবে। বেশি ছিল কি এই তারা প্রকল্প 3.17 বছর, আর চাঁদ প্রকল্প ছিল 2.4 বছর। তাহলে আমরা তারা প্রকল্পটি কি করবো? বর্জন করবো, বাদ দিয়ে দেবো, গেট আউট করে দেবো, রাইট? তুষ্মি ধরতে পেরেছো কিনা? এই বাকিরা এগুলো কোথায়? রফিকুল সবাই তো হাওয়া হয়ে গেল রে, সবাই কি হয়ে গেছে? হাওয়া হয়ে গেছে। ভালো, আমার চাই আরো বেশি বেশি করে বোঝো, কেমন? তার মানে আমাদের কিন্তু অলরেডি 3টা প্রশ্ন সমাধান করা শেষ। আমরা কি আরো একটা সিকিউ সমাধান করব, একটা থিওরি প্রশ্ন নাকি এমসিকিউ যাবো? তুমি কোনটা চাও বলো? তুমি ছাড়া তখন সব ফাঁকা হয়ে গেছে। তুমি আমরা কি একটা সিকিউ থিওরি প্রশ্ন সমাধান করব? চাইলে করতে পারি, চাইলে কি করতে পারি। চলো আমরা একটা থিওরি, এবার ম্যাথ না, এবার একটা থিওরি প্রশ্ন, তোমাদের থিওরি পরীক্ষা আসে তাই না? আমরা থিওরি প্রশ্ন সমাধান করব, তারপর যদি সময় থাকে আমরা এমসিকিউ। চলো, হ্যাঁ যথেষ্ট বড় হয়েছে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাই তোমার প্রশ্নটা পরবর্তী পড়তে সুবিধা হবে। দেখো এটা তো থিওরি প্রশ্ন, হ্যাঁ এটা নিচে অনেক জায়গা আছে, আমি জায়গা ফাঁকা রেখেছি, কিন্তু ম্যাথ প্রশ্ন না আসলে হয় না, ম্যাথ প্রশ্ন কিছু লিখতে হয়, এই জন্য একটু চাইলেও অত বড় করে তোমার দেখাতে পারি না, এটা একটু দুঃখ কষ্টের কথা।
দেখো জানা প্রশ্ন তোমরা পড়তে পারছো কিনা, কি বলেছে সেটা। আচ্ছা তুমি সেটা নিয়ে নিয়েছো, চলো আমার প্রশ্নটা একসাথে পড়ে, হ্যাঁ আমি বসে বসে প্রশ্ন পড়ি। বলেছে পদ্মা ব্যাংক এর অনুমতি নিয়ে, খেয়াল করো, পদ্মা ব্যাংক এর অনুমতি নিয়ে গোলাপ ব্যাংক সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছিল। সম্প্রতি উক্ত ব্যাংকের কয়েকজন গ্রাহক চেক উপস্থাপন করে নির্দিষ্ট সময়ে অর্থ উত্তোলন করতে পারেনি, ফলে গ্রাহক অসন্তুষ্টি দেখা দেয়। এমত অবস্থায় পদ্মা ব্যাংক উক্ত ব্যাংককে ব্যাংকিং ব্যবসায়িক নীতি মেনে চলার পরামর্শ দেয়। এইবার গণনা প্রশ্ন কি বলছে, বলছে উদ্দীপকে পদ্মা কোন ধরনের ব্যাংক বর্ণনা করো। আর 4 নম্বর প্রশ্ন কি বলছে, পদ্মা ব্যাংক কর্তৃক প্রদানকৃত নীতিটি গোলাপ ব্যাংকের সুনাম বৃদ্ধিতে সহায়ক। উদ্দীপকের আলোকে উক্তিটি সত্যতা যাচাই করো। তুষ্মি তুমি কি আমাকে বলতে পারবা এই 4 কোন প্রশ্নটা উদ্দীপক পদ্মা এটা কোন। আমি তোমাকে আনমিউট করে দিচ্ছি, তুমি চাইলে টেক্সট করতে কষ্ট হলে তুমি কথা বলতে পারবা, সমস্যা নাই। হ্যাঁ তোমাকে আমি আনমিউট করে দিয়েছি, তুমি ভয়েসে কথা বলতে পারবা। বলো তো একটু কি হবে এটা। স্যার পারবো না। পারবে না না পারবে কোনটা? পারবো না। ওকে সমস্যা নেই, চলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা খেয়াল করো, যদি এই টাইপের কোনো প্রশ্ন পরীক্ষা আসবে নিশ্চিত, ধরনের পরীক্ষা প্রশ্ন আসবে, এই টাইপের প্রশ্ন যদি আসে উত্তর হবে দুইটার যে কোনো একটা। কি হবে? একটা হবে কেন্দ্রীয় ব্যাংক, কি হবে কেন্দ্রীয়, আরেকটা হবে কি বাণিজ্যিক। এই দুটাই কি ব্যাংক, তাই না? খেয়াল করি এটাই প্রশ্নের উত্তর হবে দুইটা, হয় কেন্দ্রীয় ব্যাংক অথবা বাণিজ্যিক ব্যাংক, হয় কেন্দ্রীয় ব্যাংক অথবা বাণিজ্যিক ব্যাংক। এই রফিকুলকে এতক্ষণ পরে আসলো, রফিকুল থিওরি প্রশ্ন পড়ছিলাম, স্ক্রিনশট নিয়ে তুলে রাখো। আমরা একটা থিওরি প্রশ্ন, আগে একটা শেষ, আমরা থিওরি প্রশ্নের সমাধান করছি, কেমন? কি বলছি রফিকুল বা তুষ্মি, এইসব উত্তর হবে কি, হয় কেন্দ্রীয় ব্যাংক হবে অথবা বাণিজ্যিক ব্যাংক হবে। এখন আমি কিভাবে বুঝবো স্যার কোনটা কেন্দ্রীয় ব্যাংক আর কোনটা বাণিজ্যিক ব্যাংক? এটা তো একটা প্রশ্ন, তাই না? চলো বলে দিচ্ছি, মনে রাখবা কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য আছে। চলো আমি লিখে দিই তোমাকে, লিখেই দিই। কেন্দ্রীয় ব্যাংকের কি আছে, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো শুধু কেন্দ্রীয় ব্যাংকই করতে পারে, যেগুলো অন্য কেউ করতে পারে না। সেগুলো কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নোট ইস্যু। নোট ইস্যু মানে যে টাকা, দেখো তোমাদের কাছে যদি কোনো টাকা থাকে, 5 টাকা হোক 10 টাকা হোক 20 টাকা হোক, টাকা তোমরা একটু বের করো, বের করে, হ্যাঁ টাকা একটু তোমরা বের করো, তাই না? বের করে একটা স্ক্রিনশট নাও, দেখবা সেটা কি হবে, সেটার মধ্যে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। আমি কি দেখাবো তোমাকে? তোমাদের টাকাটা একটু বের করো তো, দেখো তো সেখানে দেখতে পাচ্ছ কিনা। টাকাটা একটু বের করো, দেখো দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছি। হ্যাঁ ক্লাসে 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 স্যার ক্লাসে, ঠিক আছে একটু পরে কথা বলতেছি, দাঁড়াও স্যারের কথা বলতেছি। তুষ্মি দেখো তোমাদের কাছে টাকাটা আছে না, টাকাটা যদি তুমি দেখো, দেখবে সেখানে কি আছে, লেখা আছে বাংলাদেশ ব্যাংক। তার মানে বাংলাদেশ কিন্তু ব্যাংক, সে কি নোট ইস্যু করতে পারে, আবার কি ব্যাংক কের ব্যাংকার। তার মানে সকল ব্যাংকের কি বলা হয়, ব্যাংকের কাকে কিন্তু ব্যাংকে বলা হয়, আবার বলা হয় কি ব্যাংকের অভিভাবক। কি ব্যাংকের অভিভাবক, যেটা করে ব্যাংকেও কি দেয়, লোন দেয়, ব্যাংকে কি দেয়, লোন দেয়। আরো একটা আছে দেশের মুদ্রা বাজার, কি করে, নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে, খেয়াল করিও। তার মানে কি বলছি, কেন্দ্রীয় ব্যাংকের 5টা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। একটা বৈশিষ্ট্য কি, নোট ইস্যু, টাকা ছাপাইতে পারে কে, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকের ব্যাংকার। তার মানে যে কোনো ব্যাংকের কোনো সমস্যা হলে এর কি অভিভাবক কে আছে, অভিভাবক আছে বাংলাদেশ ব্যাংক, মানে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো ব্যাংক বিপদে পড়লে কাকে যায়,
তোমরা বিপদে পড়ে, তোমাদের অভিভাবক আছে না, তোমাদের বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, বড় আপু আছে, তারা কি করে, তার বিষয়টা তো সমাধান করে, তাই না? এটা কি অভিভাবক আছে না, তোমার অভিভাবক? ঠিক এমনি অন্য যে কোনো ব্যাংকের কি আছে অভিভাবক, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এবং ব্যাংকে যে কোনো লোন প্রয়োজন হয়, ধার দেওয়ার প্রয়োজন, যেমন তোমার আমার যদি লোন হয় তুষ্মি বা রফিক, আমার যে টাকার প্রয়োজন, আমরা কোথায় যাই? আমাদের ব্যাংকে। তাহলে ব্যাংকেরও তো টাকার প্রয়োজন হতে পারে, ব্যাংক কার কাছে যাবে? ব্যাংক যাবে তার অভিভাবক, সেটাকে কেন্দ্রীয় ব্যাংক বলছি, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, তাই না? দেশে কত টাকা থাকবে না থাকবে, কি পলিসি গুলো কে নির্ধারণ করে, সব করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশেও না একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, পৃথিবীর প্রতিটা দেশে কি আছে, একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, তার নাম কি জানো? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। নাম শুনছি কিনা? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি একটা কেন্দ্রীয় ব্যাংক। তারা কি করে, নোট ইস্যু করে, ব্যাংকের হিসেবে কাজ করে, ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, ব্যাংকের অন্য ব্যাংকে লোনও দেয়, এবং সর্বশেষ মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে। তাহলে চলো তো, আমাদের যে প্রশ্নটা ছিল, বলছে পদ্মা ব্যাংকের অনুমতি নিয়ে, বুঝে বললাম, এই তোমরা কি তুষ্মি বা রফিকুল, তোমরা যে বাইরে যাবা, তাই না? ধরো তোমরা কারো বাসায় যে ঘুরতে যাও, বন্ধুদের সাথে খেলাধুলা করতে যাও, তোমাদের কি বাবা মার অনুমতি লাগে না? অভিভাবকদের অনুমতি লাগে কিনা? তোমরা তাকে বলে যাও। তা অনুমতি কার লাগে? অনুমতি লাগে অভিভাবকের, তাই না? তাহলে এই যে ব্যাংকটা ছিল গোলাপ ব্যাংক, এই কার অনুমতি নিয়ে গেছে? পদ্মা ব্যাংকের অনুমতি নিয়ে। তার মানে সে কে? পদ্মা হচ্ছে অভিভাবক। কার অভিভাবক? গোলাপ ব্যাংকের অভিভাবক। আর আমরা কি বলছিলাম দেখো তো, এই যে একটা ছিল ব্যাংকে লোন দেয় এবং ব্যাংকের অভিভাবক, তার মানে ব্যাংকের অভিভাবক কে? কেন্দ্রীয় ব্যাংক। তার মানে বলতো এখানে উত্তরটা কি হতে পারে তুষ্মি? দেখো, সুনামের সাথে গ্রাহকের সাথে, তার মানে বলো, এই গোলাপ ব্যাংকের অনুমতি গেছে কার? গেছে পদ্মা ব্যাংকের অনুমতি প্রয়োজন হয়েছে। পদ্মা ব্যাংক কি তাহলে? পদ্মা ব্যাংক হচ্ছে এই গোলাপ ব্যাংক সোনালী ব্যাংকের অভিভাবক। তাহলে পদ্মা ব্যাংক কি কেন্দ্রীয় ব্যাংক না বাণিজ্যিক ব্যাংক? বলো, সঠিক উত্তর কি দিবা? আচ্ছা, তুষ্মিতা 2 মিনিট বেগে চলে গেছে। রফিকুল ধরতে পারছো কিনা বলো তো? রফিকুল, আমি তোমাকে আনমিউট করে দিয়েছি, তুমি চাইলে কথা বলতে পারবা, ডোন্ট ওয়ারি। বলো, এইটা সঠিক উত্তর হবে স্যার। কি সঠিক উত্তর হবে? কেন্দ্রীয় ব্যাংক। চলো লিখে দিচ্ছি মুছে। সঠিক উত্তর হবে স্যার এটা কেন্দ্রীয় ব্যাংক। কেন কেন্দ্রীয় ব্যাংক? ওই যে বললাম, যেহেতু অভিভাবক, এই দিনটা উত্তর হবে কি কেন্দ্রীয় ব্যাংক। ক্লিয়ার? বলছে পরে 4 নম্বর প্রশ্ন, পদ্মা ব্যাংক কর্তৃক প্রধান কিছু নীতিটি গোলাপ ব্যাংকের সুনাম দিতে সহায়ক উদ্দীপক উক্তিটি সত্য যাচাই করো। কিন্তু কি ছিল? সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছিল সম্পৃক্ত ব্যাংক কয়েকজন গ্রাহক চেক উপস্থাপন করে নির্দিষ্ট সময়ের অর্থ উত্তোলন করতে পারেননি। কারণ কি? তারল্য সংকট। লিখে দিচ্ছি। ব্যাংকে কিন্তু ষোড়নীতি, কয় নীতি? ষোড়নীতি। তার মধ্যে অন্যতম নীতি কি ছিল? তারল্য নীতি। কি নীতি? তারল্য নীতি। ক্লিয়ার? তার মানে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে স্যার তারল্য নীতি। পদ্মা ব্যাংক কর্তৃক প্রধান নীতিটি গোলাপ ব্যাংকের সুনাম দিতে সহায়ক। উদ্দীপক উক্তিটি কি? সেটা ছিল তারল্য নীতি। তারল্য নীতিটা কি করবে? এক্সপ্লেন করবা, ব্যাখ্যা করবা। মনে থাকবে? এই ছিল আমাদের আজকের কি 4টা গুরুত্বপূর্ণ সিকিউ সমস্যা ক্লাসে। আমি 3 অধ্যায়ের 3টা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করে দিয়েছি। আর এখন সর্বশেষ কি করলাম? এটা আমরা একটা থিওরি প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে আমি এরপরে কিছু এমসিকিউ তোমাদের 40 টা এমসিকিউ আমি বানিয়ে রেখেছি বাস্কেটে। আসলে দেখো, আমি তো দিয়ে দিয়েছি, যদি তুমি মিস করলে আবার একটু বাসায় একটা দেখে নিতে পারো, সমস্যা নেই। 4 আমরা গণনা বলছি কি উদ্দীপক পদ্মা কোন ধরনের ব্যাংক? এটা হচ্ছে এটা কেন্দ্রীয় ব্যাংক। কেন কেন্দ্রীয় ব্যাংক সেটা আমরা আলোচনা করেছি। এরপর আমরা যেটা বলেছি, পদ্মা ব্যাংক কর্তৃক প্রধান নীতি কোন নীতি? এটা হচ্ছে তারল্য নীতি ছিল। হ্যাঁ, শুনবে, তারল্য নীতিটা গ্রহণ করতে হবে, এটা মতামত যথাযথ আলোচনা করবা। এখন আমরা কি চাইলে কিছু এমসিকিউ সমাধান করতে পারি? বলো, তুষ্মি তো এমসিকিউ খুব পছন্দ, তাই না? আমি একটা এমসিকিউ সমাধান করবো কিনা বলো? তুষ্মি আচ্ছা, হ্যাঁ মানে কি এমসিকিউ চাই নাকি? বলো, এমসিকিউ চাই? আচ্ছা, কোর যদি বলতে চলো আমরা এমসিকিউ সমাধান করে দেয়া দিয়ে না করে দেখি আমরা 10টা 20টা 30টা 40টা 50টা কতগুলো এমসিকিউ শেষ করতে পারি। দেখি সঠিক উত্তর দিতে হবে। তুষ্মি দেখো, 1 নম্বর প্রশ্ন শুরু করছি। বিসমিল্লাহ শুরু করো। দেখো, দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ?
চলো একটা প্রশ্ন কি বলছে, বলছে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটির প্রয়োজন? আর্থিক সচ্ছলতা, মুনাফা অর্জন, দক্ষতা অবলম্বন না নিরাপত্তা বিধান? বলো, একটা ব্যাংক যে তার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? আর্থিক সচ্ছলতা প্রয়োজন, নাকি মুনাফা অর্জন, না দক্ষতা অবলম্বন, না নিরাপত্তা বিধান? দেখি তুমি সঠিক উত্তর দিতে পারো কিনা। বলছো একে ডি, দ্যাটস গুড। সঠিক উত্তর কি একে ডি হবে কি নিরাপত্তা বিধান। তুমি কিন্তু আজকে প্রিপারেশন নিয়ে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি আজকে সব পড়তে পারো ইনশাল্লাহ। তারপর সঠিক উত্তর একে ডি নিরাপত্তা বিধান। 2 নম্বর কি বলছে চলো দেখি, বলছে ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টি? অনেকবার বলে দিছি, সঠিক উত্তর কি হবে বলো? 15টি, 16টি, 19টি না 21টি? বলো কয়টি হবে? বলছো 2 এর বি, দ্যাটস গুড। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টা? 16টা। ফাইন। চলো 3 নম্বর প্রশ্ন দেখে ফেলি, কি বলছে, বলছে ব্যাংকিং ব্যবসায়ের কোন মূলনীতির দ্বারা ব্যয় সংকোচনের মাধ্যমে মুনাফা অর্জন সর্বাধিক হয়? জানি ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টা? 16টা। এর মধ্যে কোনটা দ্বারা ব্যয় সংকোচন করা যায়? দক্ষতার, মিতব্যয়িতার, সাবধানতা নাকি নিরাপত্তার? বলো কোনটা হবে? কি বলছো? বলছো 3 এর পি, গুড। মিতব্যয়িতা নীতি, তার মানে একমাত্র মিতব্যয়িতা নীতির মাধ্যমে কি হয়? ব্যাংকিং ব্যবসায়ের ব্যয় সংকোচনের মাধ্যমে মুনাফা অর্জন সর্বাধিক করতে পারে। গুড। 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নোট ইস্যুর ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করে? বিনিয়োগের নীতি, সাবধানতা নীতি, বিবেচনা নীতি না নিরাপত্তা নীতি? বলো, এটা একটু কঠিন, দেখি তুষ্মিরা বলতে পারে কিনা। তুষ্মি বলো সঠিক উত্তর কি হবে? নোট ইস্যুর ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করে? বিবেচনা নীতি, সাবধানতা নীতি, বিবেচনা নীতি না নিরাপত্তা নীতি? বলো, আমি বলে দেবো। আচ্ছা 10 সেকেন্ড সময় দিচ্ছি। ওকে, বলে দিয়েছ নিরাপত্তা নীতি না। নাকি সাবধানতা নীতি? বলো নিরাপত্তা না সাবধানতা? না, খেয়াল করে আমি বলে দিচ্ছি, এক্ষেত্রে না দিবা বিবেচনা নীতি। কি সঠিক উত্তর কি হবে? বিবেচনা নীতি। আমি বলে দিই, বিবেচনা নীতি বলতে কি বোঝায়? খেয়াল করা, যে কাজগুলো করতে একটা বিশেষ দক্ষতার প্রয়োজন, হ্যাঁ, বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন, সেটাকে বলে বিবেচনা নীতি। এই যেমন তোমাদের ধরো যে কেউ চাইলে হোয়াইট বোর্ড, তোমাদের স্কুলে হোয়াইট বোর্ড ক্লাস নিতে পারে, যে কেউ নিতে পারে, কিন্তু এটা তো একটা এলইডি বোর্ড। যেহেতু তোমার ক্লাস হলে কি একটা এলইডি বোর্ড, এখানে তো যে কেউ ক্লাস নিতে পারে না। এর জন্য কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, একটা দক্ষতা লাগবে, তাই না? নয়তো নষ্ট হয়ে যাবে, আঁকাজোয়া হয়ে যাবে, পারবে না। তার মানে এটা অপারেট করার জন্য পরিচালনা যেটা কি দরকার? একটা বিশেষ দক্ষতা প্রয়োজন। ঠিক একইভাবে নোট ইস্যু করার জন্য কি লাগবে? একটা বিশেষ দক্ষতা লাগবে, জ্ঞানের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। সঠিক উত্তর হবে কি তাহলে? বিবেচনের নীতি। হ্যাঁ, তোমার অনেক বই নিরাপত্তা নীতি বলা আছে, সেটা উত্তর সঠিক নয়। সেটা উত্তর কি? বিবেচনের নীতি। চল দেখি 5 নাম্বার কি হবে, বলছে বৈদেশিক বাণিজ্য, ঋণদান, নোট, সেই যে আবার বলছে নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক কোন ধরনের নীতি অনুসরণ করে? উন্নয়নের নীতি, সেবার নীতি, বিবেচনা নীতি না বিনিয়োগের নীতি? দেখি সঠিক উত্তর এবার তুমি দিতে পারে কিনা। বলছো 5 এর সি, দ্যাটস গুড। বিবেচনা নীতি। কেন বললাম? ওই যে বৈদেশিক বাণিজ্য, ঋণদান, নোট ইস্যু, এগুলো তো সবাই করতে পারে না। তুমি আমি করতে পারবো? নিশ্চয়ই করতে পারবো না। কেন পারবো না? এসব করার জন্য বিশেষ ধরনের যোগ্যতা এবং দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন, যেটা তোমার আমার তো এই মুহূর্তে নেই, তাই না? তার মানে যেহেতু একটা বিশেষ কাজের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন, বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন, স্পেশাল কিছু শিক্ষার প্রয়োজন, এগুলো এর জন্য এটা উত্তর হবে কি? বিবেচনের নীতি। দ্যাটস গুড, তুমি মিশিয়ে গেছে। 6 নম্বরে বলছে কি দেখো তো, তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের কোন ধরনের নীতি? এটা কি বিশেষ মূলনীতি, প্রধান মূলনীতি, অন্যতম মূলনীতি না অপরিহার্য মূলনীতি? বলো সঠিক উত্তর কি হবে? তুমি বলে ফেলো 6 কি হবে? তুমি প্রশ্ন বলছে তারল্য নীতি ব্যাংক ব্যবসায় কোন ধরনের নীতি? এটা কি বিশেষ মূলনীতি, প্রধান মূলনীতি, নাকি অন্যতম মূলনীতি না অপরিহার্য মূলনীতি? কি হবে বলো? না না না, বিশেষ মূলনীতি না। বিশেষ এটা কি? এটা হবে অপরিহার্য মূলনীতি। কেন? এটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। তাহলে এটা বলতে কোনটাকে আমি বলে দিচ্ছি। ধরো তুই ব্যাংকে আজকে 1000 টাকা জমা রাখলা, তাই না?
দেখা যায় কিন্তু ব্যাংকই বিনিয়োগ করতে পারবে না, মানুষকে লোন দিতে পারবে না, কারণ তুমি যে কোনো সময় আইসা তো সেই টাকা ফেরত চাইতে পারো, তাই না? তার মানে তোমার একটা অংশ ব্যবসায় বিনিয়োগ সে করবে, কিন্তু পুরোটা নয়। তার ঠিক কতটুকু অর্থ ব্যাংক লোন হিসেবে বাকিদের দেবে সেটা হচ্ছে কি তারল্য নীতি। এটা ব্যাংকের সাথে অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ, অন্যতম। এটা ছাড়া ব্যাংক বিজনেস করতে পারে না। দেখি 7 নম্বর কি বলছে। বলছে শিল্প ব্যবসায়ী, হ্যাঁ, জনাব রজত তার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একটি বিশেষ ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন। তিনি কারখানা সম্প্রসারণের জন্য উক্ত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। জনাব রাজতের ব্যাংকটির ভূমিকা রাখে কি শিল্প উন্নয়নে, কৃষির উন্নয়নে, কৃষির অপশন দুটো চলে গেছে, খেয়াল করো। ঠিক করে দিচ্ছি। দেখো শিল্প উন্নয়নে, কৃষি উন্নয়নে, নাকি আমদানি রপ্তানিতে, নাকি কি হবে বলো? চলো লিখে দিই, কি নাম লেখা যায়? লেখা যায় কৃষি, শিল্প, আচ্ছা পোশাক। দেখো প্রশ্নের উত্তর কি হবে? দেখো শিল্প উন্নয়নে, পোশাক উন্নয়নে, কৃষি উন্নয়ন, নাকি আমদানি রপ্তানি উন্নয়ন? দেখি কি বলছে। হ্যাঁ, সাথে এ গুড, শিল্পীর উন্নয়নে, শিল্প, তাই না? কারণ এটা কি শিল্পর জন্য কাজ করছে, ব্যাংকটা শিল্পের উন্নয়নের জন্য লোন দিচ্ছে। সঠিক উত্তর হবে শিল্পের উন্নয়নে। 8 নম্বর কি বলছে। বলছে প্রচার নীতির মাধ্যমে ব্যাংক কোনটি তুলে ধরে? কর্মদক্ষতা, গ্রাহক সংখ্যা, মূলধনের পরিমাণ, নাকি লেনদেনের ধরন? একদম সহজ, এটা আমি আগে একবার করেছিলাম। কি হবে বলো তুষ্মি? প্রচার নীতি মানে প্রচার মানে বিজ্ঞাপন দিয়ে ব্যাংক আসলে কোনটা তুলে ধরে? কর্মদক্ষতা, শ্রমিক সংখ্যা, মূলধনের পরিমাণ, নাকি লেনদেনের ধরন? গুড, বলছো 8 এ মানে কি কর্মদক্ষতা। ব্যাংক তাদের নিজেদের কর্মচারীদের দক্ষতাটাকেই ফুটিয়ে তোলে। 9 নাম্বার কি বলছে। নিচের কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান? খেয়াল করবা, বলছে বিশেষায়িত। বিশেষায়িত মানে বলছে কি স্পেশাল, বিশেষ দক্ষতার যোগ্যতার বিষয়। এটা সাধারণ না, এটা কি একটু স্পেশাল, ব্যতিক্রম। কি আছে বলেছে? ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, প্রাক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। বলো সঠিক উত্তর কি হবে? বলো সঠিক উত্তর কি হবে দেখি। কি বলছো? বলছো 9 এর বি। না 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 না, 9 এর বি। বাংলাদেশ ব্যাংক এটা কি ব্যাংক? বাংলাদেশ ব্যাংক এটা কেন্দ্রীয় ব্যাংক। কি ব্যাংক এটা? এটা কিন্তু স্যার কেন্দ্রীয় ব্যাংক, এটা বিষয়িত ব্যাংক না। কি ব্যাংক? এটা কেন্দ্রীয় ব্যাংক। সঠিক উত্তর হবে স্যার বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকটা কি? বাংলাদেশ কৃষি ব্যাংকটা কেন প্রয়োগ করা হচ্ছে, কেন বানানো হয়েছে? এটা বানানো হয়েছে মূলত কৃষি খাতটাকে যে উন্নয়ন করা যায়, ডেভেলপ করা যায়, এর জন্য এই কৃষি ব্যাংকটাকে বানানো হয়েছে। আমার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বাংলাদেশ কৃষি ব্যাংক। বুঝতে পেরেছ? চলো 10 নম্বর প্রশ্ন যে পড়ে বলছে যে ব্যাংকের একাধিক শাখা থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সহজ কিন্তু ভুল করে বসো। যে ব্যাংকের একাধিক শাখা থাকে তাই কি বলা হয়? শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, না একক ব্যাংক? বলো সঠিক উত্তর কি হবে? তুষ্মি দিয়ে দাও, সঠিক উত্তর কি হবে বলো তো? তুষ্মি কোথায় গেল মেয়েটা? প্রশ্ন ছিল যে ব্যাংকের একাধিক শাখা থাকে তাই কি বলা হয়? শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, নাকি একক ব্যাংকিং? কোনটা বলছো? বি। বিতে কি বলছে? না চেইন ব্যাংক না, চেইন ব্যাংক তো সুযোগই নেই। দেখো যে ব্যাংকের একাধিক শাখা, শাখা অনেক শাখা, শাখা প্রশাখা, তার মানে সেটা কি শাখা ব্যাংক। দেখো শাখাতে শাখা, সখিতে সুখে, তাই না? তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্যার এই শাখা ব্যাংকিং। অপশনগুলো মাথায় রাখবা, কেমন? চলো এরপর দেখি কি আমার বলা আছে। এখন বলেছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বাজার নিয়ন্ত্রণে সাহায্য করে কোনটি? বিনিয়োগ ব্যাংক, শিল্প ব্যাংক, সময় ব্যাংক, না বাণিজ্য ব্যাংক? আমি বলছিলাম এই অধ্যায়ে যত যাই থাকবে শুধু থাকবে 2 ধরনের ব্যাংক। কি ব্যাংক? একটা হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংক, একটা থাকবে কেন্দ্রীয় ব্যাংক, তাই না? তার সঠিক উত্তর হবে স্যার বাণিজ্যিক ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংক কথা বলা আছে, তাহলে অপশন কি থাকবে এখানে? বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক দিয়ে আসলে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। সে দেখা সব করতে পারে না, এদের সবাইকে নিয়েই সে করে। সঠিক উত্তর হবে তাহলে বাণিজ্যিক ব্যাংক। হ্যাঁ, দেখো বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি? কয়টি হবে তহবিলের উৎস? উৎস হবে 5টি। এই যে এগুলো কিন্তু
একদম মুখস্থ বিদ্যা, হ্যাঁ, একদম মেমোরাইজ করে ফেলতে হবে। এই যে 16টি 5টি যে অপশন গুলো আছে, হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবা, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। ভালো করার ক্ষেত্রে সালগুলো, কয়টা উৎস, এগুলো একদম ঠোঁটের আগায় মুখস্থ করে ফেলতে হবে। তার মানে এই স্টুডি দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুডি দিব নাও, স্টুডি দিলাম, এই না তোমাদের স্টুডি দিলাম, স্টুডি দিছি, ক্লিয়ার? তার মানে সঠিক উত্তর ছিল কি? সঠিক উত্তর ছিল হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে তহবিল উৎস কয়টি? 5টি। লিখেই দিলাম 5টি। তারপর পরীক্ষা পাওয়া তোমরা ভুল করিও না। কয়টা তাহলে? 5টা। ক্লিয়ার? চলো আমার পরের প্রশ্নে যে দেখো, ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করতে হয়? কিস্তি পরিশোধের ক্ষমতা, নাকি ঋণের মেয়াদ, ঋণের পরিমাপ, নাকি কিস্তি পরিমাণ? বলো। তার মানে এই ঋণ গ্রহণের পূর্বে কোনটা বিবেচনা করতে হবে? কিস্তি পরিশোধের ক্ষমতা, ঋণের মেয়াদ, নাকি ঋণের পরিমাণ, নাকি কিস্তি পরিমাণ? বলো তো তুমি সঠিক উত্তর কি হবে? আমার কাছে দিকে আসি, ঝটপট বলে ফেলো। বলছো 13 গুড। তোমাকে ঋণ নয় কি করতে হবে? এই ঋণ মানে কিস্তি পরিশোধের ক্ষমতাটা যাচাই করতে হবে। তুমি ঋণ নিলা, পরিশোধ করতে পারবে না, পুলিশের মামলা, কেস আর ঝামেলা, তাই না? আগে ঋণ পরিশোধের ক্ষমতা জানতে হবে। এই 14 নম্বর কি বলেছে? বলেছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান হলো কোনটি? অভ্যন্তরীণ মুনাফা হার, এটা সংক্ষেপে বলে আয়, আর আর আচ্ছা সুদের হার, আছে ভাট্টার হার। কি হবে এটা বলো তো? বলছো 14 কিন্তু ঠিক আছে, তবে অভ্যন্তরীণ মুনাফা হারটা এখানে বসে যাবে। সুযোগ করতে হবে 3টায়, অভ্যন্তরীণ মুনাফা হার, সুদের হার, ভাট্টার হার। এই আয় হারটাতে তোমাদের বইতে ছিল ধারণা আছে কিন্তু ম্যাথ নাই। তোমার ইন্টারমিডিয়েট যাবা বা বিশ্ব ভর্তি হবা, দেখবে আয়ের উপর বিশাল বড় একটা ম্যাথ আছে তোমাদের কলেজ ইন্টারমিডিয়েট লেভেলে। সেই তখন মতো আমি থাকি, কত শেখাতে হয় বলে দিব, কেমন? সুযোগ হবে 3টায়। দেখো কি বলছে 15 নম্বরে, অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়? অর্থের সময় মূল্য, সাংগঠনিক কাঠামো, মানব সম্পদ দক্ষতা, নাকি আর্থিক পরিকল্পনা? বলো সঠিক উত্তর কি হবে? একদম সহজ ছিল। তুমি বলো অর্থনীতির প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়? অর্থের সময় মূল্য, সাংগঠনিক কাঠামো, মানব সম্পদ দক্ষতা, নাকি আর্থিক পরিকল্পনা? এটা সঠিক উত্তর হবে অর্থের সময় মূল্য। 16 নম্বর কি বলছে দেখো, প্রকল্প মূল্যায়নে কোনটি খুব গুরুত্বপূর্ণ, তাই না? অর্থের সময় মূল্য, নাকি মূলধন ব্যয়, সুযোগ ব্যয়, নাকি বর্তমান মূল্য নির্ধারণ? সঠিক উত্তর হবে এটা বর্তমান মূল্য নির্ধারণ। কারণ প্রকল্প মূল্য আমরা যে কোনো প্রকল্পের বর্তমানটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সুযোগ ব্যয় না, সুযোগ ব্যয়টা অন্য জিনিস। সঠিক উত্তর হবে কি ডি, বর্তমান মূল্য নির্ধারণ। চলো দেখি 17 নম্বর কি বলছে। বলছে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্য পার্থক্য ঘটে কেন? ব্যবসায়ের ক্ষতির কারণে, সময়ের কারণে, সুদের হারের কারণে, না ভাট্টার কারণে? প্রথমত পার্থক্য ঘটে কিসের কারণে বলতো? এই সুদের কারণে সময়ের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যটা ঘটে থাকে। গুড, 1917 ঠিক আছে। 18 বছর রুল 72 গুরুত্বপূর্ণ। রুল 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সুদের হার, বর্তমান মূল্য, ঋণের পরিমাণ, নাকি ভবিষ্যৎ মূল্য? কি বলছো দেখি তো? বলছে 18 সুদের হার। গুড, রুল 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সুদের হারই পাওয়া যায়। দেখি 19 নম্বর কি বলছে দেখো এবার। বলছে রুল 72 এর মাধ্যমে কি করা যায়? প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত, সুযোগ ব্যয় নির্ধারণ, না ভাট্টাকরণ? কি পাওয়া যায় বলতো? তোমাদের কি করা যায়? প্রকল্পটা তুমি মূল্যায়ন করতে পারো না, ঋণ গ্রহণ সিদ্ধান্ত করতে পারো না, সুযোগ ব্যয় নির্ধারণ। যেটা করা যায় বলে সেটা হচ্ছে সুযোগ ব্যয় নির্ধারণ, তাই না? মানে কোনটা ভালো সেটা জানতে পারবা। 20 নম্বর লাস্ট প্রশ্ন বলছে বিনিয়োগকারীর নিকট প্রকল্প মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? প্রকৃত সুদের হার, নাকি অর্থের সময় মূল্য, না সুযোগ ব্যয়, না মূলধন ব্যয়? বলছে বিনিয়োগকারীর নিকট প্রকল্প মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা কি জানো? সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি জানো তো, নাকি না বলে দেবো? সুযোগ ব্যয়টা হচ্ছে স্যার কিভাবে বোঝায় সুযোগ ব্যয়টা? আচ্ছা ধরো এই যে তোমরা যারা আমার ক্লাসটা করছো, তাই না? চল চেয়ারে টানতে নিয়ে বসে কথা বলি। দেখো দেখতে পাচ্ছ কিনা সুযোগ ব্যয়টা কি? আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো সুযোগ ব্যয়টা হচ্ছে, দেখি তুমি কি বলছো। আচ্ছা ধর সিম্পল ভাবে বোঝাই তো। সুযোগ ব্যয় বলতে বোঝায় এই যে তোমরা আমার ক্লাসটা করছো, তাই না? 2 ঘন্টা ধরে যে আমার সাথে আছো, তোমরা চাইতে এই ক্লাসটা বাদ দিয়ে তোমরা ঘুমাতে পারতে, বা একটা মুভি দেখতে পারতে, বা কিছু খাইতে পারতা, খেলাধুলা করতে পারতা। তো আমি সাথে তোমরা একটা নাটক দেখতে পারতা বা একটা মুভি দেখতে পারতা, তাই না?
এখন তোমরা যে নাটকটা না দেখা ওই সময়টাতে যে আমার ক্লাসটা করতেছো, যে শিখতে পারছো, এই শিখারই সুযোগ ব্যয় হচ্ছে ওই নাটকটা যে তোমরা মিস করছো, দেখতে পারলা না সেইটা। বা ধরো তুমি আগামীকাল ধরো স্কুলে যাবা, তাই না? স্কুলে যাওয়ার সময় তোমার কাছে আছে 50 টাকা। তুমি চিন্তা করলা যে আমি স্কুলে হেঁটে যাবো, রিক্সা না দিয়ে কি যাবো, হেঁটে যাবো। হেঁটে গেলে তোমার 50 টাকা ভাড়া লাগবে। আবার তুমি যে না আমি হেঁটে যাবো না, আমি রিক্সায় যাবো, হ্যাঁ রিক্সা না গিয়ে তুমি হেঁটে গেলা। হেঁটে গেলে তোমার মোটামুটি 50 টাকা সেভ হবে, এটা তুমি একটা বার্গার কিনে খাবা। তাহলে ওই যে তুমি রিক্সায় যে আরাম করে গেলা না, এটা সুযোগ হচ্ছে কি বার্গার, কারণ বার্গার তুমি খাইতে পারবা না। বা তুমি যে বার্গারটা খেয়ে ফেলো, তো এই যে বার্গারটা তুমি খাইলা, এই জন্য তুমি যে রিক্সায় যেতে পারলা না, কষ্ট হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এটা সুযোগ পাই কি বার্গারটা খাওয়া। বুঝতে পেরেছো? মানে একটা সুযোগ পাওয়ার জন্য আরেকটা পকেটে সেটা ছাড়তে হয়, সেটাই হচ্ছে স্যার সুযোগ পায়। ক্লিয়ার? চলো তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে। থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, সমস্যা নেই, আমি শুনছি। লাস্ট 2 মিনিটস, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে কমেন্টস করে জানাও। তাহলে আমরা এই পর্যন্ত রাখি নাকি? ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল। ওকে, বাই বাই, গুড নাইট।